কারণ হ্যাঁ, ওটা লাইভ হ্যাঁ পিছিয়ে শুরু করো। ঠিক আছে। অর্থ বিশ্লেষণের তরফে আপনাদের প্রত্যেককে শুভ সন্ধ্যা জানাই। যদিও আমরা যে তিনজন এখানে আছি সবার ক্ষেত্রেই সময়টা ঠিক এক নয়, তবুও মোটামুটি আমরা শুভ সন্ধ্যাই বলি, কারণ আলোচনার শুরুর দিকে সেটা বলাটাই খুব ভালো। তো অর্থ বিশ্লেষণের এই পর্বে এখন অর্থ বিশ্লেষণের তরফে অতিথি যিনি আছেন তাকে স্বাগত জানাবো আমরা দুজন আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক বিবেকানন্দ মুখার্জি, উনি বিটস পিলানি হায়দ্রাবাদের ইকোনমিক্সের অধ্যাপক, এবং আমি বিশ্বজিৎ। আমাদের দুজনের তরফে, অর্থ বিশ্লেষণের তরফে এবং অর্থ বিশ্লেষণের আড্ডার তরফে আমরা স্বাগত জানাই আজকের অতিথি অধ্যাপক গৌতম বসু। অধ্যাপক বসু ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের স্কুল অফ ইকোনমিক্সের প্রফেসর। উনি মূলত থিওরিটিক্যাল ইকোনমিক্সে কাজ করেন, মাইক্রো ইকোনমিক্স, করাপশন, লেবার ইকোনমিক্স, ডেভেলপমেন্ট ইকোনমিক্সের এই জায়গাগুলো থেকে। তো ওনাকে পেয়ে আমরা রীতিমতো আনন্দিত আজকে। শুরুতেই আরেকটা কথা আমি বলে রাখি আপনাদেরকে, আমরা চেষ্টা করছি এই পর্বে আরো একজন অতিথিকে পাবার, সেটা হয়তো আধ ঘন্টা বাদে। তিনি অত্যন্ত পরিচিত একজন মানুষ, যেহেতু তিনি খুব পরিচিত মানুষ সে কারণে নামটা এখন বলবো না। উনি যখন জয়েন করবেন তখন আপনারা দেখবেন এবং তখন হয়তো পরিচয় করিয়ে দেওয়া হবে, কিন্তু আমার মনে হয় দরকার পড়বে না। তো খুব বেশি সময় নষ্ট না করে আমি দ্রুত বিষয়টার দিকে ঢোকার চেষ্টা করি, কারণ এটা মোরলেস উৎসবের একটা মরশুম। সবাই বিশেষ করে বাঙালি যারা আছেন এই পুজোর মরশুমে শরতের সময়টাতে ঘোরাঘুরি করছেন, কেনাকাটা করছেন, খাওয়া দাওয়া করছেন। তো একটু আগেই আমরা তিনজন ব্যাক স্টেজে আলোচনা করছিলাম অনেক কিছু, ইকোনমিক্স, পলিটিক্স, এই সব জিনিস নিয়ে। তো তখনই কথাটা একটু মাথায় আসছিল যে যখন আমরা একটু কেনাকাটা করছি এবং হাত ধরে ঘোরাঘুরি করছি এবং খাচ্ছি যাচ্ছি, খুব ভালো, সঙ্গে বোধহয় আমরা জামা কাপড় কেনাকাটার সঙ্গে আরো একটা জিনিস কিনছি। হাত ধরে ঘোরাঘুরি করার সঙ্গে আরো একটা জিনিসের হাত ধরে ঘোরাঘুরি করছি, নিজেদের জানতে কিংবা অজান্তে। সেটা হচ্ছে দুর্নীতি। কেন বলছি দুর্নীতি? কারণ যে দোকান থেকে আমি জামা কাপড় কিনলাম সেটা হয়তো গড়িয়াহাটের মোড়ে যেই ফুটপাথ থেকে আমি জামা কাপড়টি কিনলাম, সেখানে হয়তো তাকে কোথাও না কোথাও মনে হচ্ছে যে দিনের শেষে 50 টাকা জমা করতে হচ্ছে। কি কারণে, কোথায়, সেগুলো তো আলোচনা সাপেক্ষ। কিন্তু যখন জামা কাপড় কিনলাম ওই দামের মধ্যে ওই দুর্নীতির একটা পয়সাও রয়ে গেল। আসলে বলতে চাইছি যেটা, জীবনের কোনো অংশই দুর্নীতিকে ছাড়া নয়। এটা ভালো কি মন্দ সেটা বিচার্য বিষয়, সেটা নিয়ে তর্ক সাপেক্ষ একটা জিনিস, সেটা আমরা আলোচনা করব। যে কারণে আজকের আলোচনার বিষয় হচ্ছে দুর্নীতি ও অর্থনীতি। একটু ঘুরিয়ে যদি বলি, আমরা বলতে পারি এটা দুর্নীতির অর্থনীতি, আবার এটা বলতে পারি দুর্নীতি, রাজনীতি, সমাজ এবং অর্থনীতি। কারণ দুর্নীতি সমাজের প্রত্যেকটি অংশকে, প্রত্যেকটি বিভাগকে যথেষ্টভাবেই প্রভাবিত করে। তাহলে কিভাবে প্রভাবিত করে, কেন করে, সেটা কি কাম্য কি কাম্য নয়, সেগুলো আমরা আলোচনা করব। কিন্তু প্রথমে একটা ডিসক্লেইমার আমাদের তিনজনের তরফেই দিয়ে রাখতে চাই। এই বিষয়টি এতটাই সেন্সিটিভ, আমরা যে বক্তব্য পেশ করব আপনারা কিন্তু ভাববেন না সেই বক্তব্য, মনে করুন কোনো একটা থিওরিটিক্যাল যুক্তি দেখা গেল দুর্নীতি থাকলেও অসুবিধা নেই, তার মানে এটা নয় কিন্তু আমরা দুর্নীতির প্রোপাগান্ডা করছি যে দুর্নীতি চলতে দেওয়া হোক। এটা আমাদের একটা নির্মোহ আলোচনার ফল, সেখান থেকে বিভিন্ন রকম ফলাফল আমরা পেতে পারি। অতএব আমাদেরকে বিচার করবেন না, বিচার করবেন বিষয়টাকে, সেই বিষয়টা গ্রহণযোগ্য কিনা। তো এইটুকু ভূমিকা করে আমি খুব দ্রুত প্রথম একটা আলোচনার দিকে যেতে চাইছি। এবং আমি যেহেতু তুমি আমার প্রথম আলোচনার দিকে যাবার আগে বিশ্বজিৎ, হ্যাঁ তোমাকে বলি, তুমি কিন্তু একটু নিজেকে প্যাচে ফেলে দিচ্ছ। আচ্ছা, দুর্নীতি ভালো কি মন্দ এ কথার উত্তর তো ওটার নামেই হয়ে গেল দুর্নীতি। দুর্নীতি যদি ভালো হতো তাহলে তো সেটাকে সুনীতি বলা হতো। এইটা কিন্তু আপনি বেশ মন্দ বলেননি, কারণ এই প্রসঙ্গে একটা কথা বলি যে একটা সময় একটা বন্ধুদের সঙ্গে আড্ডার সময় মনে হয়েছিল যে আমার একজন জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা সৎ চোর এটা কি হতে পারে কখনো? মানে আমি চুরি করলাম
করে আমি স্বীকার করলাম আমার না একটা অন্যায় হয়েছে, বুঝলেন, আমি না খুব সৎ স্বীকার করেছি। তো সেটা একটা ইন্টারেস্টিং ডাইমেনশন। তবু আমি কিন্তু বিবেকানন্দের কাছ থেকে একটু বিষয়ে পারমিশন চুরি করাটা ভালো না, মানে চুরি করে হ্যাঁ, স্বীকার করা ভালো কি স্বীকার খারাপ করাটা সেটা তো ভালো, মানে এই বলেছেন। যে চুরি করাটা ম্যাচটা, দুর্নীতি। মিক্স এন্ড ম্যাচটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা, যেটা একটা ব্যালেন্স বোধহয় কোথাও করা দরকার। তো একটু যদি চলে যাই, কারণ আমার একটা বিষয়ের কথা মনে পড়ছে, কারণ যখন আমি ছাত্র ছিলাম তখন আহ, আহ, এই পেপারটা আমি পড়েছিলাম। সে পেপারটা আমি আজকে উল্লেখ করছি এই কারণে, কারণ সেই পেপারের যিনি লেখক তিনি আমাদের অতিথি, প্রফেসর গৌতম বোস। বিউরোক্রেটিক ডিলেজ অ্যান্ড ব্রাইব টেকিং, আমার যদি খুব মেমোরি খুব বিট্রে না করে, এটা জার্নাল অফ ইকোনমিক বিহেভিয়ার অ্যান্ড অর্গানাইজেশনের পেপার, 2000 সালের কাছাকাছি, কোনো একটা 3-4 সালের বোধ হয়। তো এই বিউরোক্রেটিক ডিলেজ, প্রশাসনিক কিছু সমস্যা, আমলাতান্ত্রিক সমস্যা কি সত্যি করেই আহ, উম, আহ, প্রাতিষ্ঠানিক কিংবা প্রশাসনিক দুর্নীতির দিকে ঠেলে দেয়, কিংবা সেক্ষেত্রে কি ঘুষ জাতীয় যে জিনিসগুলো থাকে, কারণ আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় দেখতে পাই, যেমন হসপিটালে ভর্তির ক্ষেত্রেও অনেক সময় একটু ছোট পিফলিং অ্যামাউন্টের পয়সা দিতে হয়, কিংবা কোনো কাজ করতে গেলে করতে হয়। এটাকে গৌতম দা আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা, যদি একটুখানি বলেন। আমি কিভাবে দেখছি মানে, তোমার লোকের হাতে সবসময় যারা এই কাজগুলো করবে তাদের সবসময় একটা ক্ষমতা থাকে যে আমি কাজটা একটু পেছিয়ে দেব, আসতে হবে কাজটা। হ্যাঁ, আমি বললাম যে ভাই আমার ফোনটা খারাপ হয়ে গেছে, যখন খারাপ হয়ে যেত আর কি লোকের, এবং বাড়িতে এসে ফোন সারিয়ে দিয়ে যেতে হতো। ফোনটা খারাপ হয়ে গেছে, আমাকে একটা, আমি ইয়েতে ফোন করলাম, তারা বললো যে হ্যাঁ হ্যাঁ স্যার যাবে। তারপরে এলো না, আমি তাদের গিয়ে বললাম যে আমি বলেছিলাম, বলে যে হ্যাঁ হ্যাঁ স্যার যাবে, অনেকগুলো কাজ পড়ে গেছে তো, আর আপনার তো তেমন আর্জেন্সি নেই মনে হচ্ছে, হলে তো আপনি অন্যভাবে বলতেন, অর্থাৎ আপনি কিছু টাকা দিয়ে যান তাহলে আরো তাড়াতাড়ি যাবে। হ্যাঁ, এটা এটা কি, এই সার্ভিসটা তার দেবার কথা, কিন্তু যেহেতু সে দেরি করে দিতে পারে, অর্থাৎ সার্ভিস দেবে কি দেবে না এটা তার একটা প্রপার্টি মতন হয়ে গেল, তাই না? আমি বলেছি হ্যাঁ আমি দেব, কিন্তু আপনি যদি আমাকে একটু ঘুষ দেন তাহলে আমি আরো তাড়াতাড়ি দেবো, আর না দিলে যারা দিচ্ছে তাদের কাছে গিয়ে আমি আগে দেব, তারপরে আপনার কাছে যাব, হয়তো যাব, হয়তো যাব। এটা হচ্ছে যে একটা মানুষের ক্ষমতা আছে জিনিসটাকে আটকে দিতে পারে, কাজেই তাকে খুশি না করলে জিনিসটা আটকে যাবে, এই আর কি। আচ্ছা, এই 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 প্রসঙ্গে আরো একটা জিনিস আমি জিজ্ঞেস করি, কিন্তু তার আগে আমাদের যারা শ্রোতা এবং দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলা উচিত ছিল শুরুতেই, যেটা হচ্ছে আপনাদের যদি নিজস্ব কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো ক্ল্যারিফিকেশন থাকে, আমাদের চ্যাট বক্সে আপনারা লিখতে পারেন। সেখান থেকে আমরা চেষ্টা করব সেই প্রশ্নটা অতিথির কাছে পৌঁছে দিতে। এবং আমাদের একটু সুযোগ রয়েছে আজকে, যেটা আমরা আলোচনা করছিলাম, যদি কেউ ইন্টারেস্টেড হন যে তিনি অন ক্যামেরা এসে প্রশ্নটা করতে চান, তাহলে করতে পারেন, কিন্তু প্রশ্নটা আমাদেরকে আগে লিখতে হবে এখানে, কারণ আমরা প্রশ্নটা দেখে সমস্ত প্রশ্ন যদি আমরা অ্যাকোমোডেট করতে না পারি, সেখান থেকে কিছু সিলেক্টেড প্রশ্ন অ্যাকোমোডেট করব। তো গৌতম দা যেটা বলছিলেন যে আসলে কোথাও যখন বলছেন তিনি যে আপনার যদি সমস্যাটা আরেকটু জটিল হতো তাহলে তো আপনি অন্যরকম ভাবে বলতেন, মানে একটা সিগন্যালিং মেকানিজম থাকে যেখান থেকে দেওয়া হয় যে আপনি এবার তাহলে অন্য কিছুর জন্য রেডি হন। এবং আচ্ছা, তার মানে কি এটা ওই যেটা পুরনো থিওরি আমরা পড়েছিলাম, বিবেকানন্দ দা আরেকটু হয়তো ডিটেলসে বলবেন কখন এটা নিয়ে, ওই গ্রিজ থিওরি, যে একটুখানি এক্সপিডাইট করার জন্য সেটা ওই গ্রিজ মানির মতো ঘুষটাকে বোধহয় ব্যবহার করা হচ্ছে নাকি? আচ্ছা, দুটো আসপেক্ট আছে। হ্যাঁ, একটা হচ্ছে যে লোকটা দেখলো যে সে দেরির থ্রেটটা দিয়ে তোমার কাছ থেকে খানিকটা টাকা আদায় করতে পারে, সে করলো, সেভাবেই তার একটা রোজগার হয়। কিন্তু অন্যদিকে দেখো, যে তোমার যদি খুব ভীষণ প্রয়োজন না থাকে, তাহলে তুমি বললে যে দেখো আমি, তোমার যখন সময় হবে এসো, আমার অত তাড়া নেই, ভালোভাবেই বললে যে আমার অত তাড়া নেই, কাজে আমি এখন টাকা দিলাম না, তোমার যখন সময় হবে এসো।
সে হয়তো 5 দিন পরে এসে করে দিয়েই গেল, আমি ধরে নিচ্ছি। অনেক লোকের সেই সার্ভিসটা দরকার, তারা নাম লিখিয়ে গেছে, সরকারের বা যার কাছে নাম লিখিয়ে গেছে তার বোঝার কোনো উপায় নেই যে কার দরকারটা বেশি কার দরকারটা কম। সেটা তারা জানাচ্ছে কিভাবে? একজন বললো যে না, আজকেই করে দিতে হবে, আমি 100 টাকা দেবো। আমি না অনেকদিন আগে দেশ ছেড়ে দিচ্ছি, তো 100 টাকাটা আমার এখনো অনেক মনে হয়। আমি 100 টাকা দেবো। তখন পরের জন বলল যে না, হ্যাঁ 100 টাকা তো দিতে পারবো না, তুমি কালকে এসো, আমি তোমাকে 50 টাকা দেবো। আরেকজন বললো যে না, পরশু দিন করলেও হবে, 25টা টাকা দেবো, তুমি পরশুর দিন এসো। এভাবে তারা তাদের আর্জেন্সিটা বুঝিয়ে দিল, তাতে যার সবচেয়ে দরকার সে প্রথমে সার্ভিসটা পেল, যার একটু কম দরকার, কম তাড়াতাড়ি দরকার, সে আরেকটু পরে পেল, অন্যজন আরেকটু পরে পেল। এইভাবে মানে আমরা তো অর্থনীতিতে তো আমরা সবাই এফিসিয়েন্সি নিয়ে খুব চিন্তিত। এবার গৌতম দা যেটা বললেন, মানে তাতে যেটা হচ্ছে যে করাপশন একটা হচ্ছে, ব্রাইবারি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, কিন্তু তাই দিয়ে এফিসিয়েন্সি প্রমোটেড হচ্ছে, মানে যার একটা অকশন মেকানিজমের মতো, লোকে বিট করছে Right. যে হ্যাঁ পাচ্ছে। এবার অকশন মেকানিজমটা একটা এফিসিয়েন্সি একটা মেকানিজম আমরা ধরে নিই, যেটা এনশিওর করে। এবং আজকাল তো কথার সমস্ত কিছুর অকশন হচ্ছে, মানে স্পেকট্রামের অকশন, এই সমস্ত কিছু, মানে সরকারি এইসব অনেক কিছুই অকশন দিয়ে বিক্রি হয়। এবার সেগুলোকে আমরা ধরে নিই যে মানে ভালো একটা জিনিস, এফিসিয়েন্সি প্রমোটেড হচ্ছে। হ্যাঁ, তো সেইখানে ওই বিশ্বজিতের প্রথম যে প্রশ্নটা ছিল যে দুর্নীতি ভালো না খারাপ, তাহলে কি আপনি কি বলবেন যে এই অকশন মেকানিজমের মতো একটা জিনিস যেহেতু হচ্ছে এবং তার থেকে এফিসিয়েন্সি প্রমোটেড হচ্ছে, কারণ যার ভ্যালুয়েশন সব থেকে বেশি সেই লোকটা সবার আগে সার্ভিসটা পাচ্ছে, এটা একটা ঘুরিয়ে কি একটা ভালো হচ্ছে না দুর্নীতির মধ্যে দিয়ে? আচ্ছা, আমি না ভালো না খারাপ এই প্রশ্নের জবাবটা আমি চট করে দিতে রাজি নই। আমার ছোটবেলায় মনে আছে, যখন আমার বাচ্চারা ছোট ছিল, ওদের সাথে বসে সিনেমা দেখতাম, তখন তারা মাঝে মাঝে একটা প্রশ্ন করতো, ইজ দিস এ গুড গাই অর ইজ দিস আ ব্যাড গাই? বুঝেছো? জানতে চায় যে এটা ভালো না খারাপ, এবং একটা ক্লিয়ার ভালো খারাপ হতে হবে। এখন আস্তে আস্তে যখন তারা বড় হলো, তখন তাদের নিয়ে এমন ছবি দেখতে বসলাম যেখানে ভালো বা খারাপ খুব ক্লিয়ারলি বলা যায় না, একটা মানুষ ভালো খারাপ মেশানো। এবং তখন তারাও আস্তে আস্তে বুঝলো যে ইজ দিস এ গুড গাই অর ইজ দিস এ ব্যাড গাই? এই প্রশ্নটা একটা বাচ্চাদের মতো প্রশ্ন। আমি করি যে এই যে লোকটাকে 100 টাকা দিলে সে আজকে আসবে, 50 টাকা দিলে সে কালকে আসবে, 25 টাকা দিলে পরশু আসবে, এটা দুর্নীতি কেন? এটা দুর্নীতি তার কারণ এই লোকটা অলরেডি এই কাজগুলো করার জন্য মাইনে পাচ্ছে, তাই না? এখন সরকার যদি একে মাইনে না দিত, তোমাকে বলে দিল যে এই লোকটা ফোন সারাবার তার সার্টিফিকেশন আছে, মানে ইজ আ পার্সন who is recognized as someone allowed to and equipped to qualified to fix your phone. এখন আপনারা ওর সঙ্গে ডিল করুন। তুমি গিয়ে বললে যে ভাই আমারটা আজকেই করতে হবে, তখন সে বললো আমার আজকেই করার রেট কিন্তু 100। আপনি যদি আগের থেকে বুক করে রেখে যান, তাহলে আমি কালকে আমার নিজের সময় মতন এক সময় গিয়ে করে আসবো, তাতে 50 টাকা দিলেই হবে। আর যদি আমাকে আরো একটু ফ্লেক্সিবিলিটি দিতে চান যে 3 দিনের মধ্যে করলে হবে, তাহলে তার রেট হলো 25। এটা তো কোনো দুর্নীতি হতো না, এটা তো সিম্পল মার্কেট নেগোসিয়েশন। তো কাজেই দুর্নীতি বলে দেখছি তার কারণ আমরা একটা নিয়ম করেছি যে এই লোকটা তোমার যার যার দরকার হবে
ডাক্তার বাড়িতে গিয়ে ফোন সারিয়ে দিয়ে আসবে এবং তাকে কেউ কোনো এক্সট্রা টাকা দেবে না। হুম? এবং দেখা যাচ্ছে যে এই যে নিয়মটা আমরা করেছি এটাতে খুব একটা এফিসিয়েন্সি প্রমোটেড হয় না, তাই না? হুম, হুম। কাজেই তাহলে কি দুর্নীতি নিয়মটা, থেকে হ্যাঁ তাহলে কি আমার যে কি মনে হয় যে, হ্যাঁ দুর্নীতি কমাতে হয়, তাহলে কি নিয়মটা কি তার জন্য দায়ী এই দুর্নীতি তৈরি হওয়ার জন্য? মানে নিয়ম মানে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক, দুর্নীতি তার সাথে রিলেটেড একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক, সেটা আপনাকে প্রকাশ করতে দিচ্ছে না, বা এই লোকটাকে হয়তো ঘুষ নিতে উৎসাহিত করছে। হ্যাঁ, এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট, মানে লিগ্যাল ফ্রেমওয়ার্কের রোল মানে আমি একটা যদি একটু দুর্নীতির অ্যাড করে দিই বিবেকদার মানে প্রশ্নের দুর্নীতির সঙ্গে, ভালো খারাপ দিক দেখা বা দুর্নীতির উৎস কোথা থেকে। হ্যাঁ, আর একটা জিনিস আমি জাস্ট অ্যাড করে দিই, তাহলে আমার ধারণা দুটো আমাদের ধারণায় মিলে যাচ্ছে। ওই লিগ্যাল ফ্রেমওয়ার্কের মানে পানিশমেন্ট মেকানিজমটা কেমন হলে পরে লোকে এটার জন্য অতটা ইনসেন্টিভাইজড হবে না। কিংবা আরো একটা জিনিস যদি আমি আরেকটু এগিয়ে গিয়ে বলি, তাহলে কি স্যালারির দুটো পার্ট থাকাটা বাঞ্ছনীয়? সরাসরি সরকারি কর্মী না হয়ে একটা বেসলাইন মাইনে থাকলো, তারপরে যতটা কাজ সে করবে তার উপরে ইনসেন্টিভ দেওয়া হবে। তাহলে কি এই যে আমার মানে ডিসক্রিপশন ইউজ করে প্রথম দিনে 100 টাকা, দ্বিতীয় দিনে 200 টাকা নিচ্ছি, সেটা না করে আরেকটু ট্রান্সপারেন্ট হবে এই মেকানিজমটা আপনার? সেটা একটা পসিবিলিটি, মানে এ হচ্ছে যে তুমি যদি অনেক ফাঁক ফোকর রেখে দাও, মানে ইনসেনটিভ সকলেরই আছে, যে সার্ভিসটা নিচ্ছে তারও একটা ইনসেনটিভ আছে যে আমি একটু পাশে টাকা দিয়ে লোকটাকে তাড়াতাড়ি করিয়ে নিই, যে কাজটা করবে সেও দেখছে যে এই অপরচুনিটিটা রয়েছে। এই ফাঁক ফোকর গুলো রেখে দিলে তো স্বাভাবিকভাবেই লোকে সেখানে ইয়ে করবে, তোমার সেই অপরচুনিটি গুলো নেবে। কিন্তু তুমি যদি ওইভাবে ফোনের অফিস না করে তুমি এ করতে যে এই কয়েকটা কোম্পানি বা কয়েকটা লোকেরা কোয়ালিফাইড হলে তাদের সার্টিফাই করা হয় যে তোমরা ফোন সারাতে পারো, এবং অনেকগুলো লোক আছে, এবং কাস্টমারদের বলে দেওয়া হলো যে তোমরা এই লোকেদের সঙ্গে তোমরা ডিল করো, এই লোকেদের সঙ্গে তোমরা ডিল করো। এখন তোমার যদি একজনই লোক হয়, সে দেখে যে আমি ছাড়া কেউ সারাবার নেই এবং আমার নেগোশিয়েট করার ক্ষমতা আছে, সে হয়তো ভয়ানক ভাবে চার্জ করতে শুরু করলো, মনোপলি প্রাইসিং করতে শুরু করলো। কিন্তু তুমি যদি অনেকজনকে সার্টিফাই করো, তাহলে তাদের মধ্যে একটা কম্পিটিশন হবে। হ্যাঁ, একজন অনেক টাকা চাইলে অন্যজন বলবে যে আমি তার থেকে একটু কমে করব। একজন তার দোকানের সামনে সাইন দিয়ে রাখবে যে we match the lowest prices on the market, এবং that would be a more effective system which would naturally not give rise to the same corruption, তাই না? এবং তাতে গভর্নমেন্টের কিন্তু কিছুটা টাকা বাঁচবে। তুমি যেহেতু কাস্টমারের কাছ থেকে টাকা নিতে পারছো, তোমাকে গভর্নমেন্ট ওই যে সার্টিফিকেশনটা দিল, সেটাই একটা ভ্যালুয়েবল জিনিস। হ্যাঁ, মানে সার্ভিস, আপনি এটা বলছেন যে সার্ভিস প্রোভাইডিং এর ক্ষেত্রে, সার্ভিস প্রভিশনের ক্ষেত্রে যদি কম্পিটিশন ইন্ট্রোডিউস করা হয় সার্ভিস প্রোভাইডারদের মধ্যে থেকে, গভর্নমেন্টের মনোপলি না রেখে, তাহলে এই সমস্যাটা অনেকটা সমাধান হতে পারে। যেটা কিছুটা হয়তো আপনি টেলিফোনের কথা বলছিলেন, যেটা ইমিডিয়েটলি আমার যেটা মাথায় আসে, অনেক সময় যেটা বলা হয় আমাদের রেশনের দোকানের ক্ষেত্রে, যেখানে আর একটা দুর্নীতির বড় জায়গা বলে ধরা হয়, যে রেশনের দোকানে ডিলাররা অ্যাকচুয়ালি খারাপ কোয়ালিটির সমস্ত জিনিসপত্র ইয়েতে দিয়ে থাকে তাদের উপভোক্তা, এবং সেগুলো বাজারে বিক্রি করে দেয়, এবং সেটা একটা বড় দুর্নীতির জায়গা। এবং সেখানে বিভিন্ন রকম রিফর্ম আনার চেষ্টা করা হচ্ছে, লোকে ফুড স্ট্যাম্প হ্যান ত্যান এইসবের কথা বলে থাকেন, মানে সেগুলো বোধহয় সমগোত্রের জিনিসপত্র, তাই তো? মানে সমগোত্রের নয় এই কারণে যে রেশনের দোকানের মেকানিজমটা অ্যাকচুয়ালি
আমি না বাংলার অর্থনীতির বাংলা শব্দগুলো আমি ভুলে গেছি, কিন্তু ইট ইজ এ মেকানিজম উইচ ইজ সেট আপ টু সার্কামভেন্ট মার্কেট ফোর্সেস, That's true. তাই না? রেশনের দোকানের এটা হচ্ছে যে আমি কম দামে কিছু লোককে বা প্রত্যেকটা মানুষকেই আমি কম দামে কিছু খাবার হাতে পৌঁছে দেব। এবং সেখানে সেই কম দামের খাবারটা লোয়ার কোয়ালিটি হওয়ার কিছু মূল্য আছে। এই কারণে যে তুমি কম দামে তুমি দিতে চাও না, তুমি কম দামে খাবার দিতে চাও না বড় লোকদের, কেন দেবে? কোনো দরকার নেই। তুমি যেটা চাও সেটা হচ্ছে যে যাদের সামর্থ্য কম তাদের ওই বেসিক নিডটা তুমি কম দামে পৌঁছে দিতে চাও। সেখানে সেই বেসিক নিডটা যদি একটু লোয়ার কোয়ালিটি খাবার হয়, তাহলে বড় লোকদের এন্টাইটেলমেন্টটা বড় লোকরা সেটা ব্যবহার করবে না, কারণ সেই মোটা চালটা তারা খায় না। হ্যাঁ, এবং যেটা সব বাড়িতেই চিরকাল হতো সেটা হলো যে তোমার রেশনের চালটা যে যদি ভালো না হয়, রেশনের অমুকটা রেশনের তমুকটা, সেই এন্টাইটেলমেন্টটা কাজের লোকদের দিয়ে দেওয়া হতো, তারা তুলে নিয়ে তারা বাড়ি নিয়ে যেত, which may be circumventing the system, কারণ তাদের জন্য তো তুমি রেশন কার্ডটা তোমাকে দেওয়া হয়নি, কিন্তু it's serving the same purpose. হ্যাঁ, না আমি বলছি যে মানে ধরুন কাকড় মেশানোর যে গল্প, হ্যাঁ মানে ধরুন আপনি 1 কিলো চাল কিনলেন, তার মধ্যে দেখা গেল যে 250 গ্রাম কাকড়। না, কাকড় মেশানোটা থেফট। যেন স্লাইফার এন্ড বিশনির একটা পুরনো পেপার আছে, সেটা তোমরা সবাই পড়েছো। হ্যাঁ, যে তোমার এই করাপশন উইথ থেফট এন্ড করাপশন উইদাউট থেফট, কাকড় মেশানোটা ক্লিয়ার থেফট, এবং সেটা তোমার দুর্নীতি, এবং সেটা কখনোই সুনীতি নয়। হ্যাঁ, কিন্তু এবার ধরুন আমার অ্যাক্সেস আছে অনেকগুলো রেশনের দোকানে, মানে এমন নয় যে আমাকে একটা পার্টিকুলার রেশনের দোকান থেকেই নিতে হবে। এবার যে রেশনের দোকানে বেশি কাপড় মেশে আমি সেখানে যাব না, অন্য কোথাও যাব। মানে অ্যাকচুয়ালি কাইন্ড অফ মানে যদি কম্পিটিশন ইন্ট্রোডিউস করা হতো, রেশন আমার যদি অ্যাক্সেস থাকতো বিভিন্ন রেশনের দোকানে, বা অনেক সময় মানে এই জিনিসগুলো আমরা স্কুল কলেজের শিক্ষার ক্ষেত্রেও বলা হয়ে থাকে যে মানে আমি যে কোনো আমাকে একটা সরকার একটা সাবসিডি দিল, আমাকে একটা কাগজ দিল, মানে আই ক্যান গেট দ্য এডুকেশন ফ্রম এনি স্কুল, সেটা প্রাইভেট স্কুলে হতে পারে, আমি সাবসিডি আমি জানি যে কোয়ালিটি ভালো পাচ্ছি। কম্পিটিশন বিটুইন দ্য মানে সার্ভিস প্রোভাইডারদের মধ্যে, মানে সেটা আপনার মনে হয় যে ভালো? মানে এটা এই যে দুর্নীতির যে সমস্যা, সেটা বিভিন্ন ক্ষেত্রে, মানে টেলিফোন, রেশন, স্কুলের পড়াশোনা, এই যে মাস্টারমশাইরা স্কুলে যান না এরকম অভিযোগ পাওয়া যায়, বই খাতা ঠিক মতো দেওয়া হয় না, স্কুলের ফেসিলিটি ভালো না, মানে সেখানেও তো একটা মানে কনজিউমারদের হাতে যদি আমি চয়েস দিই, হ্যাঁ, তাহলে এই সমস্যাগুলো মানে যেগুলোর মধ্যে অনেকগুলোর সাথেই দুর্নীতি জড়িত, যেমন কাপড় মেশানো, মাস্টারমশাইদের স্কুলে না যাওয়া, হ্যাঁ, এই যে সমস্যাগুলো, সেগুলো তো একভাবে তো দুর্নীতি, এবং সেগুলো দুর্নীতি। তোমার আমি অ্যাকচুয়ালি ইন্টারাপ্ট করছি, তোমার কিছু কিছু জিনিস কারেক্ট করলাম কিন্তু অন্য জিনিসগুলো কারেক্ট করা গেল না একটা সিস্টেমের মধ্যে, সেটাতে প্রবলেমটা বেড়ে যায়। ধরো তুমি এই যে এই তোমার কি বলে এডুকেশন ভাউচার ধরো তুমি দিলে, তুমি প্রত্যেকটি ছাত্রকে একটা এত অ্যামাউন্টের ভাউচার দিলে যে এটা নিয়ে তোমরা ইচ্ছে করলে প্রাইভেট স্কুলে যেতে পারো, তোমরা ইচ্ছে করলে পাবলিক স্কুলে, এবং পাবলিক স্কুলেরও ধরো যে কোনো পাবলিক স্কুলের সেই ভাউচারটুকুই সেই পাবলিক স্কুলের মাইনে, এরকম একটা হলো, তোমরা যেতে পারো, তোমরা যেখানে খুশি যাও। তখন তোরা কি করবে, তারা যে স্কুলগুলোতে ভালো পড়াশুনো হয় সেই স্কুলগুলোতে তারা যাবার চেষ্টা করবে, এবং সেই স্কুলগুলোতে মাইনের ভাউচারের উপরে আরো মাইনে দিতে হবে। অন্য স্কুল যেখানে মাস্টাররা স্কুলে যায় না এবং বই খাতা দেওয়া হয় না, যেখানে দুর্নীতি চলে, সেই স্কুলগুলোতে সে ছাত্ররা যাবে না। কিন্তু তোমার যদি আরেকটা দিকে সিস্টেম যদি বলে
যে না এই সব মাস্টাররা যাদের স্কুলে কোনো ছাত্ররা আসছে না তাদের তা সত্ত্বেও মাইনে দিয়ে যেতে হবে, তাহলে তো আর সুরাহা হবে না, তাই না? একটা সময় তোমার এই প্রফেশনটা থাকতে হবে যে গিয়ে তুমি বললে মাস্টার মশাই আপনি তো বহুদিন কাউকে কিছু পড়াননি, কেউ আপনার কাছে পড়তেও চান না, তাই না? কাজেই আপনি এখন মাস্টারি করা ছেড়ে অন্য কিছু করুন গিয়ে, আপনাকে আর মাইনে দেওয়া যাবে না। এই তার মানে কথাটা বলতে পারলে তাহলে দিস ভাউচার ওয়ার্কস ওয়েল, তাই না? মানে ওই একটা পানিশমেন্ট মেকানিজম যেটা থাকাটা খুব দরকার। মানে আমি অ্যাকচুয়ালি আগের আলোচনার ইয়ে থেকে মনে হচ্ছে যে দেখুন, স্কুলে যাওয়া, রেশন দোকান এবং টেলিফোন খারাপ হয়ে যাওয়া সার্ভিস, এগুলো কিন্তু বিরাট ক্রিটিক্যাল সমস্যা তৈরি করে না। কারণ আমার একটা জিনিস মনে হচ্ছে যে দুর্নীতি, অপরাধ আর চুরি এটাকে সমগোত্রীয় করে দিলে চলবে না। যে একটা ক্রিমিনাল যেটা করে আর আমি একটা ছোট 50 টাকা ঘুষ খেয়েছি একরকম নয়, যদিও ব্রডার সেন্স একই রকম। তাহলে দুটো জিনিস আমার মনে হচ্ছে, এক যে রাষ্ট্রের দরকারটা কি, তাহলে যদি তাই হয় এটা হচ্ছে 1 নম্বর, এবং 2 নম্বর শিক্ষা। আর যদি আমরা টেলিফোন সার্ভিসের উদাহরণটা থেকে আরেকটু ব্রডার পার্সপেক্টিভে চলে যাই, স্বাস্থ্য মনে করুন আমার বাড়িতে আমার খুব ঘনিষ্ঠ আত্মীয়, তিনি অসুস্থ, তার আর্থিক খুব একটা সুবিধে নেই, তার পেসমেকার বসাতে হবে। এবার আমি যখনই যাচ্ছি তখন গিয়ে দেখছি যে আমাকে পিজি হসপিটালে আমাকে ঢুকতেই দেওয়া হচ্ছে না। এবার যদি আমি 500 টাকা দিয়ে যদি একটা মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারি পেসমেকার, তাহলে সেক্ষেত্রে তো রাষ্ট্রের একটা খুব কনস্ট্রাকটিভ রোল থাকাটা দরকার। যদি পুরোটাই আমি মার্কেট কিংবা ঠিক আছে 500 টাকা দিয়ে করতে হবে কিংবা না পারলে করবে না, এটার উপর ছেড়ে দিতে পারবো না। তাহলে এই ধরনের হেলথ ইস্যুজের ক্ষেত্রে সরকার কিভাবে ডিল করবে এই জায়গাটাকে? আমি তোমার প্রশ্নটা সম্পূর্ণ ভালো করে বুঝতে পারলাম না, তার কারণ আমি একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলাম। আচ্ছা, এই মানে দুর্নীতি, স্বাস্থ্য ইয়েতে দুর্নীতি, হ্যাঁ এইটাই আসল এবং জায়গা। মানে আজকেই আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল এখানে বসে, যে বলছে যে তোমার হাসপাতালে যাওয়া মাত্র তোমার 2 লাখ টাকা খরচ হয়ে যায়, বা এই অমুকের একজনকে চিনি, তার কেউ হাসপাতালে গেছিল কোভিডে, তার 28 লাখ টাকা তাকে বিল করেছে, এবং এরকম নাকি হামেশাই বেসরকারি, আমি হ্যাঁ সরকারি এটা নাকি হামেশাই হচ্ছে বিভিন্ন জায়গায়। এই ব্যাপারগুলোতে আবার একটু মাথাটা ঘুরে গেছে, এবং আমি আরেকটা জিনিস বুঝেছি যে এটা শুধু দেশে নয় বিদেশেও বুঝেছি, যে ডাক্তারদের বিরুদ্ধে কিছু বলাটা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। তারপরে শেষে কোনো ডাক্তারই তোমায় দেখবে না। হ্যাঁ, কাজেই ওখানে ওখানে আমার একটা মানে যাকে আমরা ছোটবেলায় ব্যথা বলতাম, একটা ব্যথা মতো আছে, কিন্তু সেখানে গেলাম না। আমি তোমার না একটা আগের কথায় আসতে চাই। তুমি যে বললে যে একটা মানে বড় দুর্নীতি আর ছোট দুর্নীতি, একটা 50 টাকা ঘুষ নিলাম তাতে খুব ভীষণ ইয়ে হলো না, ইট ইজ ইনফ্যাক্ট ট্রু তুমি যেটা বলছো, যে একটা লোক সে তোমার গভর্নমেন্টের কাজ করে কিন্তু সে আসলে সে কলের মিস্ত্রি বা টেলিফোনের টেকনিশিয়ান, সে বলল স্যার এই আবার বিকেলবেলা অদ্ভুত যাবো, একটুখানি একটু এক্সট্রা কিছু দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো। হ্যাঁ, ঘুষ আর বকশিস দুটো খুব কাছাকাছি জিনিস আর কি, সেটাতে খুব ক্ষতি নেই, কিন্তু আবার সে এটাও তুমি জানো যে তুমি যদি তাকে বকশিসটা না দাও তাহলে সে পরের বার হয়তো আসবে না। হ্যাঁ, এটা ইন্ডিভিজুয়াল কেসে এটা একটা বিরাট ক্ষতি নয়, কিন্তু এটাই যদি তোমার নর্ম হয়ে যায় তাহলে একটা মুশকিল হয়, তাই না? যে যেটা আমি মাঝে মাঝে আমি ছাত্রদের এই লাইনে দাঁড়ানো, কিউতে দাঁড়ানোর কথা আমি বলি। আবার অনেক সময় এটা দেশে হয়, বিদেশের অভ্যাস বলে। দেশে গিয়ে আমি একটা ধরো একটা কাউন্টারে আমি দাঁড়িয়েছি, তো ভদ্রলোক কিছু করছেন, আমি একটু দাঁড়িয়ে রয়েছি যে উনি মুখ তুলে তাকাবেন, তখন আমি বলবো এটা। এদিক থেকে ঝট করে একজন এসে
আমি জানলার সামনে দাঁড়িয়ে রয়েছি, আমাকে কাঁধে ঠেলে সে একটা ট্রানজাকশন করতে শুরু করে দিল, বুঝেছো? এই লাইন ভাঙাটা, এটা আমি আসলে মুশকিলটা হচ্ছে যে আমি অভ্যস্ত নই, আমার খেয়াল নেই যে লোকে এভাবে লাইন ভাঙে, কিন্তু লোকে কেউ কিছু মনে করে না, এভাবেই জিনিসটা হয়, সবাই এটা এক্সপেক্ট করে, কাজে সবাই খুব সতর্ক হয়ে থাকে লাইন। আমিও তারপরে কলকাতায় গিয়ে কয়েকদিন পরে আমিও খুব সতর্ক হয়ে যাই, ঢুকছেন কেন, লাইনে ঢুকবেন না, লাইন ভাঙবেন না, ইত্যাদি। কিন্তু তাতে সবার অনেক বেশি এনার্জি খরচ হয়। কে লাইনে ঢুকছে, কে লাইনে ঢুকছে না, আমার জায়গায় আমার সামনে কে ছিল, না স্যার আমি আপনার সামনে ছিলাম না, তুমি আমার সামনে ছিলে না, তুমি আমার পেছনে ছিলে, এই করে সময়টা চলে যায়। যেখানে লাইনে যদি সবাই তার জায়গায় থাকতো, তাহলে সবাই একটা করে গল্পের বই পড়তে পড়তে টুক করে এগিয়ে গিয়ে তার যখন টার্ন এলো সে করে চলে যেতে পারত, গল্পের বই পড়াটা নষ্ট হয়ে গেল। আচ্ছা গৌতম দা, তাহলে কি কাজে ওই যে 50 টাকাটা, আচ্ছা আমি একটা কথা বলে রাখি বিশ্বজিৎ, এদিকে কিন্তু নানা রকম প্রশ্ন আসছে, ইন্টারেস্টিং প্রশ্ন আসছে। হ্যাঁ সেটা আমরা জেন্ডার ডাইমেনশনের একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। আমরা সেই প্রশ্নটা আমি ভাবছি একটু আর কয়েক মিনিট বাদে বিবেকদার মতামতটা কি, দরকার পড়লে ওনারা যদি রাজি থাকেন তাদেরকে আমরা স্ক্রিনেও নিয়ে আসতে পারি। যদি রাজি থাকে স্ক্রিনে নিয়ে আসি। আমি তার আগে তুমি স্ক্রিনে আনার ব্যবস্থা করো, আমি একটা প্রশ্ন করে নিই, ছোট দুর্নীতি আর বড় দুর্নীতি। হ্যাঁ গৌতম দা, আপনার কি মনে হয় না যে মানে এইটা যেমন আমাদের দুর্নীতির অর্থনীতির চর্চা শুরু হয়েছিল গ্যারি বেকারের কাছ থেকে, তো সেখানে গ্যারি বেকার আর সিগলারের পেপার পড়লে সেখানে একটা ভাবে এটাকে দেখার একটা ওনারা বলেছিলেন, সেটা হচ্ছে যে এক্সটার্নালিটি দিয়ে রাখ, মানে সমাজের উপর দিন দুর্নীতির এফেক্ট কতটা খারাপ, হ্যাঁ সেরকম ভাবে হয়তো ক্লাসিফিকেশন করা যেতে পারে। এবং তার থেকে মানে যেহেতু সব দুর্নীতিকে আমরা আটকাতে পারবো না, অন্তত বড় দুর্নীতিগুলোকে আটকাবার কথা ভাবতে পারি। তো সেইটা একটা সলিউশন। তো সেইভাবে দেখলে হয়তো একটা ক্লাসিফিকেশন করা যায় নাকি, মানে ধরুন স্বাস্থ্যের দুর্নীতি আর টেলিফোনের দুর্নীতি, বা ধরুন এই টেলিফোন আমাদের টেলিকম স্ক্যাম হয়েছিল, সে হাজার হাজার কোটি টাকা, এখনো বিভিন্ন রকম দুর্নীতির কথা শোনা যাচ্ছে, কোটি কোটি টাকার দুর্নীতি। প্রশ্ন হচ্ছে যে কোনগুলোকে আমরা সিরিয়াসলি নেব আর কোনগুলোকে নেব না। মানে সেগুলো কি আমরা আড্ডায় নাম তুলে কথা বলবো না বোধহয়, না? মোটামুটি আমরা সবাই বুঝতে পারছি হয়তো কি নিয়ে বলছি। না হ্যাঁ আমরা বলতে পারি, আমাদের কোনো অসুবিধা নেই, মানে আমাদের সেগুলো বড় দুর্নীতিগুলো অধিকাংশই হচ্ছে ওই যেটাকে বলছিলাম করাপশন উইথ থেফট। হ্যাঁ, করাপশন উইথ থেফট মানে যেখানে একটা অঙ্ক কারুর প্রাপ্য ছিল কিন্তু সে না পেয়ে আরেকজন পেল। হ্যাঁ, সেটা তোমার ধরো টেলিকম ইয়েতে কিছু টাকা যেটা গভর্নমেন্টের কফার্সে যাওয়ার কথা ছিল এবং সেটা দিয়ে নানা রকম মানুষজনের সুবিধা করা হতো, নতুন স্টেশন বানানো হতো, হয়তো সেই টাকা দিয়ে কোথাও রেল লাইন বসতো, সেগুলো বসলো না, সেগুলো অন্য লোকের পকেটে চলে গেল, দ্যাট ইজ থেফট। হ্যাঁ, ধরো একটা চাকরি একজন মানুষের পাওয়ার কথা ছিল কারণ সে একটা পরীক্ষায় বেশি নম্বর পেয়েছে, কিন্তু সেই চাকরিটা ঘুষ নিয়ে আরেকজন লোককে দিয়ে দেওয়া হলো, দ্যাট ইজ অলসো থেফট। দ্যাট ইজ থেফট ইন টু ওয়েজ। একটা হচ্ছে যে এই লোকটার পাওনা ছিল সেটা ওই লোকটা পেল, আর দ্বিতীয় হচ্ছে যে ওই লোকটা যেহেতু লেস কোয়ালিফাইড, তার মানে এই চাকরিটা করে যাদের উপকার হবে তারাও কম উপকার পেল, তাই না? অ্যাজ এন ইকোনমিস্ট এখন যেটা আমাদের সামনে সমস্যা এরকম দেখা যাচ্ছে যে মানে অনেকের যোগ্যতা নেই কিন্তু তারা এইরকম শিক্ষকতার চাকরি টাকরি করছে না, কি এরকম শোনা যাচ্ছে আর কি। সেটা তো একটা সাংঘাতিক একটা নেগেটিভ এক্সটার্নালিটি বলে আপনার মনে হয় না? মানে ধরুন হ্যাঁ, মানে যাদের শিক্ষা দেওয়ার কথা তারা না দিয়ে হয়তো যাদের সেই শিক্ষা দেওয়ার কোনো যোগ্যতাই নেই তারা যদি শিক্ষা দিতে শুরু করেন, সাংঘাতিক। বা ধরুন ডাক্তারির ক্ষেত্রে, মানে যার ডাক্তারির ডিগ্রি নেই তিনি যদি কালকে থেকে ডাক্তারি করতে শুরু করেন, তাহলে এর যে সামাজিক ক্ষতি সেটা সাংঘাতিক আর কি। মানে সেইগুলো নিয়ে আমার মনে হয় মানে খুব বেশি, হ্যাঁ মানে আমাদের
খুব মানে সচেতন হওয়া উচিত। কিন্তু তোমার ছোট দুর্নীতি আর বড় দুর্নীতি দেখো, ছোট দুর্নীতি হলো যে অমুক জায়গায় আমি অন্য একজন একটু বেশি যোগ্য শিক্ষকের বদলে আমি আমার ছেলের বন্ধুকে চাকরি দিয়ে দিলাম, একটা চাকরি, সেটা হলো ছোট দুর্নীতি। কিন্তু আমি 10,000টা চাকরি এভাবে করলাম, হ্যাঁ, করে প্রচুর কোটি টাকা আমি ঘরে জমালাম, সেটা বড় দুর্নীতি। কিন্তু সেটা কিন্তু ছোট 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 অনেকগুলো দুর্নীতিকে একসাথে করে একজন করলো বলে ওটা বড়, তাই না? আর তুমি যে বিশ্বজিৎ বলছিলে যে আমি 50 টাকা ঘুষ নিই, সেটা খুব বড় নয়, কিন্তু আমার মতন যদি 50,000 লোক 50 টাকা করে ঘুষ নেয় এবং সেটাই যদি নর্ম হয়ে যায়, তাহলে ক্ষতিটা যেটা হয় সেটা একই রকম হয়, তাই না? সেই পুরো 50 টাইমস 50,000 টাকাটা একজন লোক পেলে মনে হয় যে আরে বাবা, এটা তো একটা বিরাট ইয়ে হলো। হ্যাঁ, তারপরে ওই মেহুল চোকসি, সে গিয়ে কোথায় বসে আছে এবং সে নাকি কি $1.5 বিলিয়ন নাকি একটা এরকম, আমি একটা এই ধরনের অঙ্ক দেখছিলাম কোথায়। হ্যাঁ, কিন্তু সেটা ওই একটা ওই সাম অফ দ্যাট, মানে দ্যাট এফেক্ট in some is also attained if these were done by a number of people in individually. তোমার যদি নর্মটা, তোমার যদি দেশের কালচারটা তাই হয়ে যায় যে সবাই মনে করে যে এই তো এটা তো একটুখানি, এটা তো সবাই জানে, ওটা কেউ কিছু মনে করবে না, তাই না? না, কিন্তু গৌতম দা, ধরুন সরকারের কাজ তো দুর্নীতি দমন করা, একটা কাজ বললাম না, মেনে নি আদর্শ সরকারের কাজ, সরকার সেটা তো সবসময় করে, অনেক সময় করতে পারেও না, সরকারের অত রিসোর্সেস নেই। হ্যাঁ, এবার ধরুন আমাকে সরকারকে ঠিক করতে হবে কোন দুর্নীতি আগে দমন করব, কোন দুর্নীতি পরে দমন করব। সেক্ষেত্রে সরকার কি ছোট ছোট অনেক দুর্নীতিকে অ্যাটাক করা ভালো, না মানে যেখানে বড় দুর্নীতি স্কোপ আছে সেগুলোকে ধরা ভালো? কোনটা ডেটারেন্ট এফেক্ট বেশি? আচ্ছা বিবেকানন্দ, আমার না এখানে একটা, মানে এটা খুবই একটা সিরিয়াস প্রশ্ন। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু একটা ইমপ্লিসিট অ্যাসাম্পশন রয়েছে যে সরকার অ্যাকচুয়ালি দুর্নীতি দূর করতে চায়, এক্স্যাক্টলি, বুঝেছো? এবং এই যে বড় বড় দুর্নীতি যারা করছে, সরকার একেবারেই তোমার একটা প্র্যাকটিক্যাল ভাবে দেখছে যে এটাকে দমন করা আগে উচিত না ওটাকে দমন করা আগে উচিত, এবং যদি মনে হয় যে এটাকে দমন করাটা আগে উচিত, তাহলে এই বড় বড় দুর্নীতি যারা করছে তাদেরই আগে দমন করে দেবে, বুঝেছো? এই দুর্নীতি কোনো একটা ব্যবস্থায় থাকা মানে হচ্ছে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সরকারের একটা মানে যেমন বলেন অনেকে যে পুলিশ যদি চায় চোর ধরতে 2 দিন সময় লাগে না, কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে পুলিশ কি আদৌ চায়? মানে সরকার একদমই জানে না, সরকারের সদিচ্ছাটা খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে, মানে রাজনৈতিক সদিচ্ছাটা খুব ইম্পর্টেন্ট। মানে যেটা আমি বিবেকদার প্রশ্নটা থেকেই বলছি যে শিক্ষা ক্ষেত্র বলুন, স্বাস্থ্যের বলুন, এই যে রিক্রুটমেন্টের প্রসেসে যদি থাকে, তা যে লং রান, এইটা বোধ হয় কোনো একটা মানে রাজনৈতিক ভাবে একটা কি বলবো প্রশ্রয় না থাকলে বোধ হয় যে দুর্নীতি করে সে এতটা সাহসী হয়ে উঠতে পারে না। তার মানে তাই যদি হয় তাহলে একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসির কাজটা কি, তাহলে সেই ডেমোক্রেসি কি করছে, মানে আমি এটাই বুঝে উঠতে পারি না। আমার বক্তব্য হচ্ছে যে ডেমোক্রেসির ভাইব্রেন্সি যখন কমে যায় তখনই এগুলো আরো বেশি হয়, মানে এটার অ্যাকচুয়ালি লং রান প্রতি কি বলা যেতে পারে, মানে লং রান রেমেডি, প্রতিশোধক, প্রতিরোধ, প্রতিষেধ, শব্দটা মনে পড়বে, প্রতিশোধক ঠিক আছে, রেমেডি is a vibrant democracy. Vibrant democracy মানে a democracy where যে সরকার এই দুর্নীতিটাকে দূর করার চেষ্টা করবে না সেই সরকারকে লোকে বার করে দেবে, সরিয়ে দেবে। এবং সেখানে সেই ব্যাপারটা যাতে প্রকট হয়ে না ওঠে যে সরকার দুর্নীতি দূর করছে না, এই সরকার সাধারণ মানুষের
ইয়েতে কাজ করছে না, এটা যাতে লোকের চোখে আগে না পড়ে সেই জন্যই সরকাররা অন্য নানা রকম জিনিস, এই তোমার ধরো কমিউনালিজম, অমুকের ওই ধর্ম, ওরা আসলে ওদেশের চর, এরা অমুক ইয়ে জন্তুটাকে খাচ্ছে, খুব অন্যায় করছে, এসব জিনিসগুলো দিয়ে মাথা ঘামাতে শুরু করে যাতে লোকের মনে আগে না আসে যে সরকার আসলে দুর্নীতিটা দূর করছে না। কিন্তু একটা মজার জিনিস কি গৌতম দা, বলছি যে একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসির রোল হচ্ছে সরকারকে সরিয়ে দেবে, কিন্তু সরকার ততটাই দুর্নীতিগ্রস্ত যে সরকার ততটা এফিশিয়েন্টলি ভোট ব্যবস্থার সময় ভোটটা দিতে বন্ধ করে দেবে, মানে না দুর্নীতি ওটাও না, রিইনফোর্স দুর্নীতি করছে। আমার গৌতম দা এখানে আমার একটা বক্তব্য আছে, মানে দুর্নীতি একটা ইস্যু ভোটের, কিন্তু আরো অনেক ইস্যুর ওপর ভোট হয়, মানে এটা তো একটা ইউনিডাইমেনশনাল কোন ইস্যুর ওপর নিচ্ছি না, সুতরাং effect কি কতটা হচ্ছে সেটা বার করাটা একটা দেখা, মানে ইনফ্যাক্ট এটা আমাদেরও হয়তো কর্তব্য যে দেখানো যে দুর্নীতির মানে কন্ট্রোলিং ফর আদার থিংস, দুর্নীতির জন্য ভোট কমে, হ্যাঁ সেইটা মানে, কিন্তু এখন দেখে মনে হয় না কোনো রাজনৈতিক দল এটা বিশ্বাস করে, মানে আমি জানি যে দুর্নীতি করব, অন্য অনেক কিছু করব, আপনি যে সমস্ত ইস্যুর কথা বললেন সেগুলো নিয়ে গরম করব করে আমরা ভোটে জিতে যাবো, দুর্নীতি জানি দুর্নীতি খারাপ হয়, কিন্তু তার জন্য আর কি হবে, হ্যাঁ এই যে সাবস্টেনশিয়াল একটা এফেক্ট আছে দুর্নীতির, সেটা দেখানোটা হয়তো আমাদের কর্তব্য, হ্যাঁ মানে সেইটা আমি জানি না মানে কতটা হয়তো ডেটা অ্যানালিসিস করে করা যেতেই পারে, কিন্তু কেউ করেছে। তবে বিশ্বজিৎ, ছোট দুর্নীতি বড় দুর্নীতির কথায় আমি একটা ইয়ে করি যে আমাদের দেশে ছোট দুর্নীতি বড় দুর্নীতি দুটোই হয়, হ্যাঁ, কিন্তু বিদেশে অনেক দেশেই তোমার ডেভেলপড কান্ট্রিজে তাদের বড় দুর্নীতি প্রচুর হয় কিন্তু ছোট দুর্নীতি খুব একটা হয় না। তুমি একটা গভর্নমেন্ট অফিসে গেলে একটা সার্ভিস চাইলে তুমি সেটাকে মানে যে টার্মসে তোমার পাওয়ার কথা সেভাবেই তুমি পাবে। তুমি একটা ফোন করে বললে যে আমার অমুক জিনিসটা আবার ইলেকট্রিক সাপ্লাই গন্ডগোল হয়েছে, ইলেকট্রিক সাপ্লাই এর লোক এসে 2 ঘন্টা পরে সারিয়ে দিয়ে গেল। এগুলোতে এবং তারা এসে ঘুষও চাইবেও না, ঘুষ তুমি দেবে সেটা এক্সপেক্টও করবে না। এবং ইনফ্যাক্ট আমি এখানে আমি দেখি সিডনিতে যখন প্রথমে এসে ড্রাইভার্স লাইসেন্স নিতে গেছিলাম তখন দেখলাম যে বহু ভাষায় ওখানে লেখা আছে যে ঘুষ দেবার চেষ্টা করো না, ঘুষ দেবার চেষ্টা করলে কিন্তু তোমাকে জেলে পুরে দেওয়া হবে। তার কারণ ওরাকে মানে ওরা, আমি ওদের জিজ্ঞেস করলাম আর সেটাই মনে হলো, ওরা বললো যে না অনেক লোকই হয় ইমিগ্রেন্ট যারা অন্য দেশ থেকে আসে তারা জানে যে ড্রাইভার্স লাইসেন্স পেতে হলে ঘুষ দিতে হয়, কাজেই তারা সরলভাবে এসে বলে যে ঠিক আছে আমি তোমাকে $100 দিলাম আমার ড্রাইভার্স লাইসেন্সটা করে দাও, কিন্তু সেটা আমাদের দিলে তো আমাদের এখানে আইনত আমার তাকে ইয়ে করতে হবে, চার্জ করতে হবে, তাই আমরা আগের থেকে লোককে বলে রাখি যে তোমরা করো না, ওটা এখানে হয় না। ইনফ্যাক্ট ড্রাইভার্স লাইসেন্সের কথা বললেন, আমার ধারণা আমাদের দেশেও মানে যখন এই লাইসেন্স দেওয়া হয় তখন প্রচুর এমনকি ট্রেনিং না দিয়ে পরীক্ষা না দিয়ে অনেকে ড্রাইভার লাইসেন্স পায়, এবং তাদের যতগুলো আমি মানে হয়তো এম্পেরিক্যালি দেখা যাবে একটু টেস্ট করলে যে অ্যাক্সিডেন্ট যখন ড্রাইভারের ফল্টে হচ্ছে সে নিশ্চয়ই পয়সা দিয়ে ড্রাইভিং লাইসেন্সটা। বিশ্বজিৎ কিন্তু না মানে আমি আমার অভিজ্ঞতার কথা তোমাকে বলতে পারি, মানে লেসন তো 12টা হলো, 6টা লেসনের মাথায় টেস্ট হলো, তারপর তিনি টেস্ট নিলেন, তিনি বললেন আপনি লাইসেন্স পেয়ে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু খবরদার গাড়ি চালাবেন না। লাইসেন্স নেন ঠিকই, কিন্তু মানে তারা জানে যে তারা গাড়ি চালাতে পারেন না, এবং মানে সেই ভয় মানে অ্যাক্সিডেন্ট একটা সাংঘাতিক ব্যাপার হবে সেই ভয়টা তো আছে, মানে সেক্ষেত্রে যে পানিশমেন্ট সেটা তো তার একটা এক্সপেক্টেড কস্ট আছে, সুতরাং আমার মনে হয় এরা গাড়ি চালান না, মানে সেইটা একটা ব্যাপার, কিন্তু সেটাও তোমাকে অ্যাকাউন্ট ফর করতে হবে। আচ্ছা আমার একটা জিনিস, হ্যাঁ গৌতম দা একটা জিনিস, মানে আপনি বললেন যে ডেভেলপ কান্ট্রিজে ছোট দুর্নীতি হয় না, বড় দুর্নীতি হয়, দুর্নীতিটা হয় না এর কারণ কি? না আমি যে কারণে ওটা তুললাম সেটা হচ্ছে যে তার মানে বড় দুর্নীতিটা বন্ধ করাটা খুব সম্ভবত খুব শক্ত, তাই না? মানে উইথ গ্রেট পাওয়ার মে কাম গ্রেট ইরেসপন্সিবিলিটি।
ওর মানে সেগুলোকে বন্ধ করা খুব শক্ত এই কারণেই যারা করে তাদের মিডিয়া ফোকাস হ্যান ত্যান অনেক বেশি থাকে, মানে ছোট দুর্নীতি হ্যাঁ তো তাদের থাকে লোকের মানে ইয়ে তারা থাকে। তো এবং মানে যে তাদের পাওয়ারটা অনেক সময় গভর্নমেন্টের থেকে বেশি হয়ে উঠতে পারে কোনো কোনো সময়, তাই না? কাজে সেটাকে বন্ধ করার উপায় কি সেটা প্রথমত আমি জানি না। তোমার এই যে বড় বড় যে ইভেন্ট গুলো হয়, আমাদের দেশেও হয় বিদেশেও হয়, আমি এভাবে খুব মানে নর্মাল ইয়ের মধ্যে ভাবতে পারি না যে আমরা খুব শিগগিরই আমরা একটা জায়গায় চলে গেলাম যেখানে এগুলো হতে পারে না। কিন্তু আমি অনেকগুলো এক্সাম্পলের বেসিসে আমি বলতে পারি যে ছোট ছোট দুর্নীতিগুলো যেগুলো সারাক্ষণ আমাদের চলছে এবং যেটাতে একটা বিরক্তির ব্যাপার হয় আর কি, সেই জিনিসগুলো বন্ধ হয়ে যেতে পারে এটা আমি জানি। মানে তোমার অনেকগুলো এক্সাম্পল আছে দুর্নীতি, মানে ধরো রাস্তায় ময়লা ফেলা, এটা একটা দুর্নীতির মতোই একটা জিনিস। মানে খুচরো লোকে ফেলে, ওটা ফেলার কথা নয়, ফেললে সকলেরই অসুবিধা হয়, সমস্ত সিস্টেমটা স্লো ডাউন হয়ে যায় বা প্রত্যেকটা মানুষেরই তোমার একটা অসুবিধা হয়, কিন্তু সকলেই ফেলে, আমিও ফেলি। হ্যাঁ, এবং এটা সিঙ্গাপুরের একটা বিখ্যাত এক্সাম্পল আছে যে একটা সময় প্রচন্ড চাপ দিয়ে গভর্নমেন্ট কয়েক বছরের মধ্যে রাস্তায় ময়লা ফেলা বা এমনি ময়লা করা ব্যাপারটাকে তুলে দিয়েছিল। এ হয়েছে যেই ফেলবে সমস্ত পুলিশদের বলে দেওয়া হয়েছে যে তোমরা এই সব অন্য সবকিছু ছেড়ে তোমরা এই জিনিসটার উপর মন দাও। যেই দেখবে রাস্তায় যদি কোনো লোকে ময়লা ফেলে তাদের ধরে তক্ষুনি সাজা দেয়। আর সিঙ্গাপুরে তো আবার ইয়ে করে, বেত ফেত মারি, কাজে আরো এফেক্টিভ। আমি বেত মারা উচিত এ কথা আমি একেবারেও বলছি না, কিন্তু কিছু বছরের মধ্যে লোকে বুঝলো যে যে এই রাস্তা নোংরা করা, করা, এই গার্বেজ ক্যানের বাইরে ময়লা ফেলা, এগুলো করলেই ফাইন হবে, কাজে তারা কেউ করে না। তারপরে হলো কি, যেহেতু কেউ করে না, যেহেতু একটা লোকের করতে গেলে তার খুব সেলফ কনসিয়াস লাগবে, অন্য লোকে তাকে বলে এই দেখো লোকটা রাস্তায় ময়লা ফেললো, কাজে সে নিজেও সেলফ কনসিয়াস হয়ে যাবে। ওই শাশ্বতী এখানে একটা সোশ্যাল স্ট্যাটাস নাম্বারের কথা লিখেছে, which is a very interesting idea. আপনি ওটা দিয়ে শুরু করুন গৌতম দা, আনসার করতে একটু কোয়েশ্চেনের যেটা আপনি বললেন ওইটা একটু আপনি নিজে তো চ্যাট বক্স দেখতে পাচ্ছেন, একটু যদি একে একে করেন। আচ্ছা তার আগে তার আগে অনেকে কিন্তু অনেক প্রশ্ন করেছে, আমি শেষ প্রশ্নটা এটা আমার আর কি চোখে পড়লো এই কনটেক্সটে। শাশ্বতী চৌধুরী লিখেছে যে করাপশন হ্যাজ আ সোশ্যাল স্টিগমা অ্যাটাচড টু ইট। এই চ্যাট বক্সটাকে অন্য সকলে দেখতে পারে না? না, এটা আপনাকে পড়ে দিতে হবে বোধহয়, আমি আমাদের পড়ে দিতে হবে বিষয়টা। mechanism be devised if we look for constructing a social status number, and obviously being corrupt would adversely affect it, thus lowering such numbers might have a long-term impact on all their future endeavors. কৌশিক কোয়েশ্চেনটা সামনে নিয়ে এসো তো। কৌশিক, গৌতম দা উত্তর করছেন, কোয়েশ্চেনটা সামনে নিয়ে এসো। হ্যাঁ গৌতম দা আপনি রেসপন্ড করুন। হ্যাঁ, এটা তো এফেক্টিভলি রেপুটেশন, তাই না? ঠিক কথা। হ্যাঁ, এমনিতে এই ধরনের রেপুটেশন লোকের থাকে। ধরো বিবেকানন্দকে আমরা জানি, বিবেকানন্দ ইজ আ ফাইন আপরাইট পারসন। বিবেকানন্দ কোনো কথা বললে আমি সেটা বিশ্বাস করি যে বিবেকানন্দ বলেছে, ও কি মিছে কথা বলেছে? ও কখনোই মিছে কথা বলে না। আবার অন্য আরেকজন, তার নাম বলবো না, ধরো সে যদি আমাকে বলে হ্যাঁ ধর একেবারেই ওর কথাটা বিশ্বাস করবো না, ও অনেক সময় হাবিজাবি কথা বলে, বুঝছো না? এটা ওই সোশ্যাল স্ট্যাটাস নাম্বারের মতোই ব্যাপারটা, যে লোকের একটা রেপুটেশন থাকে, কিন্তু সেই সোশ্যাল স্ট্যাটাসটা বা তোমার নম্বরটা কতটা পাল্টাচ্ছে as a result of an action, that depends on how accepted that action is in the society, তাই না?
আমি দেখলাম একটা পুলিশ ঘুষ নিল, আমার যদি এক্সপেকটেশন হয় যে হ্যাঁ পুলিশরা তো ঘুষ নিয়েই থাকে, তারপরে আমার মনে হয় যে আহা ও তো গরিব মানুষ, পুলিশ আর কতই বা মাইনে পায়, ঘুষ নেবেই বা না কেন, তাহলে ওর ঘুষ নিল দেখা সত্ত্বেও আমার চোখে ওর সোশ্যাল স্ট্যাটাস নাম্বারটা খুব একটা কমবে না, তাই না? কাজে it has to have something to do with the expectation, the perception and the norms of the society, and those norms are difficult to change. এটা কি গৌতম দা যে এরকম যে আমাদের গা সওয়া হয়ে যাচ্ছে খানিকটা, যে করাপশনের সঙ্গে সহবাস করতে করতে এটা তো ছাড়া চলবে না, তো খানিকটা করাপশন থাক, কারণ অল্টারনেটিভটা হচ্ছে আমি 50 টাকা দিয়ে টেলিফোন সারালে পরে টেলিফোনটা কাজ করবে, অন্যান্য তার একটা স্পাইরাল এফেক্ট হবে, ট্রিকল ডাউন এফেক্ট হবে। আর এর অল্টারনেটিভ অপশনটা হচ্ছে টেলিফোনটা ডেড হয়ে 1 মাস পড়ে থাকবে, তাতে অন্যান্য কাজ এফেক্টেড হবে। তাহলে বেটার হচ্ছে 50 টাকা দিয়ে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলোকে কন্টিনিউ করে যাও। মানে একটা ইয়ে হলো যে তোমার আগেকার দিনে এরকম লোকের কথা শোনা যেত যে না আমি মোটেও ঘুষ দেবো না, 1 পয়সা ঘুষ দেবো না, আমি ঘুষ দিই না বলে তিনি অন্ধকার ঘরে, তার ইলেকট্রিকের কানেকশন নেই, তার ফোন বাজে না, তার জল চলে না, তার গ্যাস আসে না, কিছুই হয় না তার, কারণ তিনি কাউকে ঘুষ দেন না। হ্যাঁ, এটা একটা, কিন্তু গা সওয়া হয়ে যাওয়া নয়, হ্যাঁ গা সওয়া হয়ে যাওয়াই আর কি, গা সওয়া হয়ে যাওয়া মানে আমি এই জিনিসটাকে খুব নেগেটিভলি দেখছি না, তাই তো? আমি খুব নেগেটিভলি দেখছি না বলে এটা মরাল জায়গা থেকে কি আমাদের মরাল জায়গা থেকে বিশ্বজিৎ, মরাল জায়গা থেকে আমার মনে হয় এর গাইডেন্স হচ্ছে একটা, সেটা হচ্ছে মানে বেকার যখন এই ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট পেপার লিখেছিলেন তখন একটা এক্সাম্পল ছিল তাতে সেটা হচ্ছে যে মানে নাৎসি জার্মানিতে যারা এইসব ইহুদিদের কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হচ্ছিল তাদেরকে এই শিনলার্স এর মতো কিছু লোক তারা ছাড়িয়ে এনেছিল। তো সেটা তো জার্মানির তৎকালীন ল এর বিরোধী ছিল, সুতরাং তুমি তো এটাকে দুর্নীতি বলেই ধরবে। কিন্তু শিনলার ইজ এ হিরো, রাইট? তো সুতরাং মানে যদি তোমার ইনিশিয়াল লটা খারাপ হয় তখন একমাত্র সমর্থন করতে পারো, মানে রাইট। আর একটা ইয়ে হচ্ছে যে যদি দুর্নীতিটা একটা নেগেটিভ এফেক্ট তৈরি করছে, নেগেটিভ সোশ্যাল এফেক্ট, নেগেটিভ এক্সটার্নালিটি, এবার সেইটা দমন করার খরচ যদি সাংঘাতিক মানে কস্টলি হয়, সেক্ষেত্রে তো তোমাকে মানে সেক্ষেত্রে একটা অপটিমাম করাপশন হয়তো থাকবে। কি গৌতম দা, আপনার কি মনে হয়? আমি এই আরেকটা প্রশ্ন পড়ছিলাম বলে তোমার কথাটা ভালো করে শুনি। হ্যাঁ, না তোমার something that is against the law and something that is morally wrong are two different things, তাই না? এবং সেই ডিস্টিংশনটা কিন্তু অধিকাংশ সময় মানুষে করতে পারে, তাই না? সেই ডিস্টিংশনটা মানুষে অধিকাংশ সময়ই করতে পারে। সেই ডিস্টিংশনটা যদি মানুষ করতে না পারে, তবে একটা পয়েন্ট আছে যেখানে গিয়ে none of this really matters very much because no one actually cares enough or understands enough. মানে কোনটা দুর্নীতি বা কোনটা ইমমরাল, এই জিনিসগুলো যদি কেউ বুঝতেই না পারে এবং সেটার জন্য সে ব্যাপারে যদি কেউ কেয়ারই না করে, এমন একটা সোসাইটির যদি টার্মিনাল স্টেট হয়ে যায়, তাহলে তো তারপরে আর কিছু করার নেই, মানে কার জন্য লড়ছো, তাই না? হ্যাঁ, এই আলোচনাটা বোধহয় সৈকতের প্রশ্নটার উত্তর দিল। সৈকত সরকার একটা প্রশ্ন করেছিলেন যে যারা সমাজে একরকম সৎ পরিচিতি নিয়ে চলে সেই লোকজনের ক্ষেত্রে দুর্নীতি কি একরকম ডিলেমা তৈরি করবে না? সেই পরিস্থিতিতে সে নিজেকে কিভাবে দেখবে, দুর্নীতি দ্বারা প্রভাবিত হবে না নিজেকে চেষ্টা করবে সব থেকে দূরে রাখতে, অর্থাৎ মরালিটির দিক থেকে কি বোঝাবে? তো সৈকত, আশা করি আপনার প্রশ্নের উত্তর খানিকটা গৌতম দা দিয়েছেন, তো সেখান থেকে পেয়ে যাবেন। আমরা বরং অন্য আরেকটা প্রশ্নে যাই। সৌম্যজিৎ, যদি এই বিশ্বজিৎ অন্য প্রশ্নে যাবার আগে আমি একটা কমেন্ট করে রাখতে চাই যে এখানে কিন্তু খানিকটা কালচারাল ব্যাপার আছে। হ্যাঁ, যে
ধরো তোমাকে একটা লোক এসে কাজ করে দিয়ে গেল, হ্যাঁ, কোনো একটা কাজ করে দিয়ে গেল, সে কাজের একটা বাধা রেট আছে, সরকার বলে দিয়েছে, হ্যাঁ, তখন তুমি তাকে তার বাধা রেট দেখে তুমি তাকে বললে ঠিক আছে, তোমার এই কাজটার আহ, মাইনে হচ্ছে 120 টাকা, এই নাও 120 টাকা, হ্যাঁ, তখন সে 120 টাকা নিয়ে তারপরে দাঁড়িয়ে একটু মাথা চুলকোলো, স্যার, তখন তুমি বুঝবে যে না, লোকটাকে আমার আরেকটু কিছু দেওয়া উচিত। ইট ইজ এ সোশ্যাল এক্সপেকটেশন। এটা কিন্তু ঘুষ নয়, দিস ইজ পার্ট অফ আওয়ার কালচার। হ্যাঁ, আমি বিভিন্ন জায়গায় যখন থেকেছি আমি দেখেছি কিছু কিছু দেশে তোমার এই কালচারটা আছে। অধিকাংশ সময় যে দেশে তোমার ক্লাস ডিস্টিংশনটা বেশি, সে দেশে এটা বেশি থাকে, এটা এটা সত্যি কথা। এবং ক্লাস ডিস্টিংশন থাকাটা সম্বন্ধে আমাদের কি অভিমত, সে দ্যাট ইজ এ ডিফারেন্ট কোয়েশ্চেন। কিন্তু আবার অন্য দেশে তোমার এটাকে ভয়ানক দুর্নীতি বলে মনে হতে পারে, বুঝেছো? মানে তোমার সাহেবরা অনেক সময় একটা ভীষণ রেগে ওঠে, না, হি হ্যাজ বিন পেড what he is supposed to be paid, why does he want more money? আমি তখন বলি যে না, হি ওয়ান্টস মোর মানি না, হি এক্সপেক্টস মোর মানি বিকজ দ্যাট ইজ দ্য কালচার। আচ্ছা গৌতম দা, তাহলে কি এটা আমাদের যে একটা এজ ওল্ড সিস্টেম আছে, বাড়িতে কখনো কেউ কাজ করতে এলে চা মিষ্টি খাওয়ানো হতো, হ্যাঁ, আজকাল তো নিউক্লিয়ার ফ্যামিলি, সেই রকম পরিবার ভেঙে ভেঙে ছোট হয়েছে বলে বসিয়ে চা মিষ্টিটা আর খাওয়ানো হয় না, বলে কি চা মিষ্টির বদলে আমরা ওই 100-200 টাকা দেওয়ার চা কালচারটাকে চা অ্যাডপ্ট খেয়ে করেছি। নিও, এই কথাটা তো আমরা অনেক সময় বলি যে চা আমরা খেয়ে নিও। বলি, ঠিক কথা, হ্যাঁ, যে একটু চা হ্যাঁ, খেয়ে নেবেন দাদা বলে 100 টাকা দিয়ে দিই, মানে হ্যাঁ, ওই কালচারটাই এমন একটা ভাবে এসছে বলে ওই পিফলিং অ্যামাউন্ট অফ হুম, ব্রাইব, সেটা আমরা আমাদের কালচারে আমরা অ্যাকসেপ্টই করে নিয়েছি, ওটাকে আর দুর্নীতি খুব একটা বলতে রাজি নই এখন, এটা, এবং বরং I wouldn't call it a bribe, হ্যাঁ সেটাই। it is a general expectation, তাই না? হুম, এবং the fact is যে সেই লোকটা কিন্তু আমাকে উল্টে দেবে না, তাই না? Because there is still, and whether this is unfortunate is a very valid question, there is still that understanding of social status and class, যে person A will give বকশিশ to person B, ঠিক। and then naturally person B will not give বকশিশ to person A, তাই না? এবং সেটা কিন্তু ব্রাইব নয়, কিন্তু ওখানে একটা তোমার একটা ট্রানজাকশন। হ্যাঁ ইয়ে লাইন। আচ্ছা, তুমি সৈকতের সৈকতের প্রশ্নটা হলো, আচ্ছা দেখি সৌম্যজিৎ কি আমাদের অন ক্যামেরা এসে প্রশ্নটা করতে চাও সৌম্যজিৎ, মানে আপনি চান কি? তাহলে সৌম্যজিতের প্রশ্নটা আমরা অন ক্যামেরাও শুনতে পারি, কিংবা সৌম্যজিতের প্রশ্নটা হাইলাইটেড হয়েছে সেটা আমরা আলোচনা করতে পারি। আচ্ছা, হ্যাঁ, যা ওই সৌম্যজিৎ যে প্রশ্নটা করেছে এটার সম্বন্ধে উই ডোন্ট নো দ্য লাস্ট ওয়ার্ড ইয়েট, তাই না? যে দিস ইজ ট্রু, যে অনেক জায়গায় দেখা গেছে যে মহিলারা যদি কিছু মানে ট্রেডিশনালি মেল ডমিনেটেড তো সব পলিটিক্যাল পজিশনই, সেখানে মহিলারা whether they are business owners or they are running panchayats or wherever, tend to be less corrupt, less likely to practice bribery, etc. There are also studies that first term female politicians are less corrupt than second or third term female politicians. এটা বোধহয় লক্ষ্মী আয়ারের কাজ, আমার ঠিক মনে নেই কার। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কিন্তু এখানে আমার অসুবিধাটা হচ্ছে এই যে I don't want to subscribe to a position which says that naturally there is some difference between people, যে অমুক লোকেরা, ধরো মহিলারা, are intrinsically less corrupt than men. Presumably, if this is so, this is the result of of socialization, certain kinds. এবং তোমার যদি
ইনএকুইটি গুলো ক্রমে ক্রমে সমস্ত সরিয়ে দেওয়া হয়, তাহলে হয়তো দেখা যাবে যে মহিলারাও সমান করাপ্ট। আর যদি দেখা না যায়, তাহলে আমার খুব খুব গভীর কিছু বিশ্বাসে আমি ঘা খাবো আর কি। হ্যাঁ, কারণ যদি জেন্ডারে যদি ডিফারেন্স হতে পারে, তাহলে মেবি there are differences between races, maybe there are differences between ethnicities, and this is a maze that I'm not willing to walk into now. I would rather start with the assumption that intrinsically all people are similar. হ্যাঁ, এবং তাদের কন্ডিশন, তাদের আপব্রিঙ্গিং, তাদের সোশ্যালাইজেশন, তাদের হিস্ট্রি ডিটারমিন করে তারা কিভাবে এক একটা সিচুয়েশনে কাজ করবে। তবে ইট ইজ ডেফিনেটলি ট্রু, সৌম্যজিৎ, যে ইফ it turns out that because of the current state of socialization, women are more reliable in corruption related arenas, then we should definitely exploit that. By all means, put women more in charge of businesses, put them more in politically powerful positions, and exploit the fact that they are not yet corrupt. And that will kill two birds in one stone. It will bring gender equity and it will reduce corruption. আচ্ছা, আমরা দ্রুত প্রশ্ন কটা নিয়ে নিই। বিবেকদা কি বলেন? শুভ্রাংশু পান, অরূপ মুখোপাধ্যায় এবং আরেকটা প্রশ্ন আছে, প্রশ্নগুলো একটু দেখে নিই চট করে। শুভ্রাংশু পান জানতে চেয়েছেন, যারা কাজ করার জন্য মাইনে পাচ্ছেন তারা যখন এক্সট্রা পেমেন্ট চাইছেন, সেটা তো দুর্নীতি। গৌতম দা সেটা প্রথমেই উল্লেখ করেছেন যে যেটা ডাইরেক্টলি আনপ্রোডাক্টিভ প্রফিট সিকিং, ভগবতীর সেই বিখ্যাত আইডিয়া, সেটা তো অবশ্যই দুর্নীতি। আর যারা কাজ পাননি এখনো, তারা কাজ করে দেওয়ার জন্য যেটা চাইছেন সেটাকে তো দুর্নীতি বলা যায় না। সবার জন্য কাজ, এটা মনে হয় একটা ক্রাইটেরিয়া যাতে দুর্নীতি কম হওয়ার সম্ভাবনা, সেটা তো বটেই। সবাই কাজ পেলে দুর্নীতির প্রয়োজন খুব একটা পড়বে না আমার ধারণা, কারণ দুর্নীতি পাওয়ার ক্ষেত্রে দুর্নীতির প্রয়োজন পড়বে না, কিন্তু অন্যান্য ক্ষেত্রে থাকতেই পারে, অন্যান্য ক্ষেত্রে থাকতে পারে। তবে সেটা ওই একটা বেসিক নিড থাকে মানুষের, আমার ধারণা সেটা পূরণ হওয়ার পরে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনাটা একটু কমে, প্রবাবিলিটিটা একটু কম। যদি না আমি কোটি কোটি টাকার মালিক হতে চাই, সেই সংখ্যাটা খুব বেশি নয়, হয়তো ছোট ছোট দুর্নীতি কমবে, বড় দুর্নীতি হয়তো বাড়তে পারে। বিশ্বজিৎ প্রমোশনের জন্য লোকে ঘুষ দেবে, এইগুলো তো হ্যাঁ, আছেই। মানে সেটা আজকাল শুনতে পাচ্ছি যে মানে বিভিন্ন ইউনিভার্সিটিতে এক একটা স্টেজ প্রমোশনের জন্য কিছু টাকা ধার্য করাই আছে, যে ট্রান্সফারের জন্য শোনা যাচ্ছে যে হ্যাঁ ঘুষ দেওয়া হচ্ছে, বাড়ির পাশে ট্রান্সফার চাই, বাড়ির পাশে ট্রান্সফার, অনেক কিছু। চাকরি হয়ে গেল শেষ, এরকম হওয়ার কোনো কারণ মানে ট্রান্সফার হচ্ছে। আমার চাকরি, আমি মনে করুন এখন কলকাতায়, আমার চাকরির যে কর্মস্থল হচ্ছে মনে করুন শিলিগুড়ি। এবার আমি চাইছি কলকাতার আশেপাশে বারাসাত কিংবা ব্যারাকপুর কিংবা ট্রান্সফার পাবো, আমি ঘুষ দিয়ে বলবো যে আমাকে ওখানে দিয়ে দাও। মানে ওই রেফারেন্স লেটার বোধহয় একটা মানে দুর্নীতির একটা রিফ্লেকশন, যে মানে কে কাকে রেফার করে দিচ্ছে, মানে সর্ট অফ নেপোটিজম এক ধরনের, আমার ধারণা। আচ্ছা, আমরা দ্রুত এটা তো এর উপর ডিপেন্ড করাই উচিত। যে জায়গাগুলো বেশি অ্যাট্রাকটিভ সেখানে মাইনে কমিয়ে দাও। হ্যাঁ, কম্পেনসেটিং ভেরিয়েশন, যেখানটা বেশি অ্যাট্রাকটিভ লোকে যেতে চায় সেখানে মাইনে কমিয়ে দাও। তুমি তো একটা কথা বললে, you're getting something else. হ্যাঁ, বিষয়দা না কথা বললে, নেপোটিজম আর করাপশন এই দুটো এক নাও হতে পারে। নেপোটিজম এক জিনিস, আমি আমার চেনাশোনা লোককে ট্রান্সফার দিলাম, আর করাপশন একদম রীতিমতো মার্কেট, মানে একটা মার্কেট কাজ করছে, কিছু লোক ডিমান্ড করছে, কিছু লোক সাপ্লাই করছে, একটা প্রাইস আছে। আমি জানি যে এখানে যাওয়ার জন্য আমাকে 1 লাখ টাকা দিতে হবে, মানে দুর্নীতির ইকোনমিক্সটা ওটা। হ্যাঁ, মানে নেপোটিজম ডিমান্ড সাইড, সাপ্লাই সাইড আছে, মার্কেট আর কি। হ্যাঁ, কোনো চেনাশোনা এসব নেই, মানে লোকের আইডেন্টিটি ইজ নট ইম্পর্টেন্ট। আচ্ছা, না কিন্তু এটা হচ্ছে যে এই তোমার if we really had a vibrant democracy, হ্যাঁ, তাহলে people who are higher up in government would find it necessary to subdue this kind of corruption, কারণ না হলে তোমার সেই পার্টিকে লোকে ভোট দিয়ে বার করে দিত। আর
এবং সেখানে তোমার লোকের একটা বিশ্বাস থাকা দরকার যে যে ভোট মানে ভোটে হেরে যাবে এই ভয়ে একটা পার্টি করাপশন কম করতে পারে। এবং সেখানে আবার ওই যে গা সওয়া হয়ে যাওয়া ব্যাপারটা না, হুম, গা সওয়া হয়ে যাওয়া ব্যাপারটা প্রচন্ড ক্ষতিকর। হ্যাঁ, এখানে সূর্যকিরণ মুখার্জি লিখেছেন, অ্যাকচুয়ালি উই আর কম্প্রোমাইজিং উইথ corruption and the corrupted individuals. ইন্ডিভিজুয়ালস। I would say, but what we are trying to do is we are trying to think of, is there a way to remove it? Into way to remove it is not legislate. আমরা যদি জানতাম কিভাবে করাপশন দূর করা যায়, তাহলে তো কথাবার্তা না বলে কাজে লেগে পড়লেই হতো, তাই না? এরা ইঞ্জিনিয়াররা কি বসে বসে আলোচনা করে আপনার কি মনে হয় ব্রিজটা অমুক না, তারা জানে যে ব্রিজটা এভাবে বানালে ব্রিজটা দাঁড়াবে, ওভাবে বানালে ব্রিজটা ভেঙে পড়ে যাবে, তারা বসে প্ল্যান ট্যান করে করে ব্রিজটা বানিয়ে ফেলবে। আমরা আসলে জানি না বলে বসে কথা বলছি। কিন্তু গৌতম দা, একটা জিনিস যেটা আমার মনে হচ্ছে যে এই যে বলছেন যে আমরা চাইছি করাপশন থাকুক কিংবা না থাকুক, এই আমরার মধ্যে দুটো আমরা আছে মনে হয় আমার। মানে আপনি আমরা চাইছি যে করাপশনটা চলে যাক, কিন্তু যারা করাপশনটা দূর করবে, ইমপ্লিমেন্ট করবে যারা, সেটা গভর্নমেন্ট হোক কিংবা গভর্নমেন্ট এক্সিকিউটিভস হোক, ওদের ইউটিলিটি ফাংশনে কিন্তু এটা ফিচারই করছে না। আমি তো সেটাই বলছি যে অনেকক্ষণ আগে আমি সেটা বললাম যে এই করলে মানে এটা আমি আমার ছাত্রদের অনেক সময় এটা বলি যে তোমরা অনেক সময় ইয়েতে লেখো, the government should do this is what should be done, Yes. but if we know what should be done, then you have to think, why is it not being done? Who will do it and what incentives do they have to do it? এবং সেখানেই আমরা তো খাচ্ছি, তাই না? সেখানেই আমরা টক্কর খাচ্ছি আর কি। সেইখানে বিশ্বজিৎ, তুমি এটা বললে যে সরকারের বাইরে থাকলে একরকম আর ভেতরে গেলে আর এক রকম। মানে তোমার যে পজিশন তার উপর ডিপেন্ড করছে তোমার ইনসেন্টিভ কি। তুমি যদি ইন্ট্রিনসিক্যালি অনেস্ট কেউ যদি না হয়, হ্যাঁ, তাহলে হতেই পারে মানে সে একটা জায়গায় গেল, সেখানে গিয়ে হয়তো করাপ্ট হয়ে গেল, মানে সেটা সরকারে গেলে যে চরিত্র চেঞ্জ হয়ে গেল, হতেই পারে। এই বিবেকানন্দ, তুমি এটা খুব নন ইকোনমিস্টের মতন কথা বললে, ইন্ট্রিনসিক্যালি অনেস্ট। হ্যাঁ, মানে যদি হয়, আমরা বিশ্বাস করি, যদি হয় কেউ, আমি জানি না এরকম কেউ আছে কিনা, কিন্তু যদি কেউ বা ধরুন একটা ওই গৌতম দা একটা ওই ট্যাক্স ইভেশনের ক্ষেত্রে এটা বলে, বেশিরভাগ লোক কিন্তু সৎভাবে ট্যাক্স দেয়, মানে ইভেট করে, ইনসেন্টিভ রয়েছে ইভেট করার, করে না। এবার এই যে করে না লোকে ট্যাক্স ইভেট করে না কেন, মানে সেটা তো একটা অনেস্ট বিহেভিয়ার, এবং সেটা একটা প্রশ্ন আর কি। সেখানে বহু লোক অনেস্ট কিন্তু অন্য জায়গায় করাপ্ট, সেগুলো তো আছে, বিভিন্ন ডাইমেনশনে এক এক রকম ভাবে কাজ করে। না, এটা কিন্তু ট্যাক্সের ক্ষেত্রে আজকাল পানিশমেন্টটা এমন এক্সরবিটেন্ট লেভেলে নিয়ে গেছে যদি ধরা পড়ে, যেটা বোধহয় অনেকেই ওইটা যেমন করে না, মানে যেটা বিদেশে যখন ওই মাঝখানে রাস্তায় গাড়ি থেকে যে রাতের বেলায় একদল ছেলে গাড়ি চালিয়ে ফিরছে, যে একটা বিরাট লম্বা চওড়া পুলিশ এসে বলবে যে প্লিজ গেট ডাউন অ্যান্ড ওয়াক, যে দেখতে চাইছে যে সে সুস্থ অবস্থায় নাকি সে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে। যদি ধরা পড়ে, তার যে পানিশমেন্ট হবে তার চেয়ে তার মানে মদ টদ না খেয়ে গাড়ি চালানোটা অনেক বেশি সহজ। এই ভয়টা অনেক সময় আমার মনে হয় ট্যাক্স ইভেশনের ক্ষেত্রেও, মানে ট্যাক্স, হ্যাঁ, কিন্তু ধরা পড়ার প্রবাবিলিটি কত, মানে তুমি যখন দেখবে তখন তো তুমি এফেক্টিভ তোমার পানিশমেন্টটা দেখবে না, কিন্তু প্রবাবিলিটি ইজ ভেরি লো। তুমি একজন লোক ট্যাক্স ইভেট করেছো, তোমার ধরা পড়ার প্রবাবিলিটি কত সেটা কোথায় দেখেছো? সেটা জিরো। হ্যাঁ, সেখানে পানিশমেন্ট যদি প্রচুর হয়, মানে তাহলে লোকে কেন মানে হয় না, সেটা তো একটা বড় প্রশ্ন। না, এটা ইন্টারেস্টিং খুব। আচ্ছা গৌতম দা, আরেকটা প্রশ্ন আছে দেখছি, অরূপরতন মুখোপাধ্যায় করেছেন। অরূপরতন মুখোপাধ্যায়ের প্রশ্নটা আমিও দেখছি। হ্যাঁ, আপনি ওটা একটু দেখুন। Low ratio of actual punishment to, well, in a sense this is what we just talked about, right? যে ধরা পড়ার সম্ভাবনাটা খুব কম, কাজেই তোমার পানিশমেন্ট পাওয়ার সম্ভাবনাটাও খুব কম।
অবভিয়াসলি হ্যাঁ, সেটা তো একটা নেগেটিভ এফেক্ট হয় বটেই। যদি আমি মনে করি যে আমার ধরা পড়ার সম্ভাবনাটা খুব কম, এবং ধরা পড়লেও আমি বেশি সাজা না পেয়েই বেরিয়ে যেতে পারি, হুম। তাহলে আমার ভয়টা কম থাকবে। হ্যাঁ। And is this true? This is probably true. It is also, আমি একটা অন্য অ্যাসপেক্টে যাই এটাতে, যে ধরো তুমি একজন গভর্নমেন্ট সার্ভেন্টকে তুমি দিয়ে ধরলে, একটা একজন গভর্নমেন্ট এমপ্লয়িকে তুমি ধরলে যে সে ঘুষ নিচ্ছে। Suppose you have a drive whereby you want to eliminate or reduce corruption in government services. তুমি ধরে তোমার তার পানিশমেন্টটা কি? তার পানিশমেন্ট হলো যে তার চাকরি চলে যাবে। এটা practically impossible. It is practically impossible to execute. তাই না? যে এই এক্সিকিউশনটা যদি ইজিয়ার করে দেওয়া হয় তাহলে হয়তো সমস্যাটা কিছুটা মিটতে পারে। মানে লেবার মার্কেট রিফর্ম হওয়া উচিত ইন ফেভার অফ লেবার মার্কেট রিফর্ম, এবং লেবার মার্কেট রিফর্মের এতে আছে তোমার ইউ হ্যাভ টু ডিল উইথ দ্য ইউনিয়নস, উইথ দ্য লেবার লজ। But very much a supporter of unions because of the position that I've always had politically. Kintu the fact is that some of these clear and obvious punishments are very difficult to implement. আমাদের দেশে especially, এবং অন্যান্য দেশেও আমি এটা দেখেছি যে ভয়ানকভাবে তোমার উঠলো যে না, এইভাবে একটা লোককে সবাই তো করে, তাহলে একে কেন সাজা দেওয়া হবে? তা যদি বলা হয় তাহলে সবাই তো করে, অর্থাৎ সবাই চিরকালই করতে থাকবে, কারণ হয় সবাইকে একসাথে সাজা দিতে হবে, নয় কাউকেই সাজা দেওয়া যাবে না। ওয়ান্স এগেন এটা ওই গা শোয়া হয়ে যাওয়ার ব্যাপার। কিন্তু গৌতম দা আর একটা ব্যাপারেও আছে, সেটা হচ্ছে যে দুর্নীতি প্রমাণ করা। মানে আপনি যদি কাউকে কাজ থেকে ছাড়াতে চান তাহলে সেটাকে সাবস্টেনশিয়েট করতে হবে, তার একটা লিগ্যাল প্রসেস আছে, সেটাও বোধহয় খুব সময় সাপেক্ষ। মানে আমাদের দেশে বিশেষ করে লিগ্যাল প্রসেস সাংঘাতিক সময় সাপেক্ষ। হ্যাঁ, সেই করতে করতে হয়তো লোকটা রিটায়ারই করে গেল, সেটাও হতে পারে। মানে সেই জন্য অনেক সময় হয় না হয়তো। সেটাও আমাদের ওই লিগ্যাল সিস্টেমটা একটু দেখা উচিত। মানে করাপশনের কনটেক্সটে আমরা যখন কথা বলছি, মানে আমাদের দেশের লিগ্যাল সিস্টেমে যত কেস জমে আছে শোনা যায়, এবং যত সময় লাগে, এবং সেটা যতটা খরচ সাপেক্ষ, সেটা সাংঘাতিক। মানে সেইটা রেমেডি না হলে হয়তো এগুলোর হবে না কিছু। সেটা সলিউশন হতে পারে which is focused action. হ্যাঁ, যেরকম আমি সিঙ্গাপুরের যে এক্সাম্পলটা দিলাম, সিঙ্গাপুরের গভর্নমেন্ট করলো যে রাস্তায় ময়লা ফেলা বন্ধ করা হবে। হ্যাঁ, অন্য সব যেখানে যা হচ্ছে হোক, রাস্তায় ময়লা ফেলা বন্ধ করা হবে। সবকিছু ছেড়ে রাস্তায় ময়লা ফেলা বন্ধ করে। এটা দিস ইজ ওয়ান ওয়ে টু ডু ইট। বুঝেছো? মানে যেটার একটা তোমার ক্যারিকেচার হচ্ছে যে একটা লোক তোমার রাস্তায় থুতু ফেললো এক পাশে, অন্য পাশে একটা লোক একজনকে ছুরি মেরে দিল। পুলিশ বললো যে ছুরি মারাটা ওটা পরে হবে, থুতু ফেলেছে, একে আগে গিয়ে ধর। সেটাও একটা ব্যাপার। ওই ফোকাস একটা যে এই পার্টিকুলার অঞ্চলটাতে, এই পার্টিকুলার ব্যাপারটাতে আমরা থুতু ফেলার যে এক্সাম্পলটা দিলেন, মানে সেটাও তো র্যান্ডম একটা দরকার না? মানে যে যদি দেখা যায় তুমি থুতু ফেলেছো, সঙ্গে সঙ্গে তোমাকে সাংঘাতিক পানিশমেন্ট দেওয়া হবে, এরকম কিছু নিশ্চয়ই ছিল। এবং সিঙ্গাপুরে তো করে না, বেত মারে। মানে আমাদের দেশে আমি অ্যাডভোকেট করছি না, না, আপনি আমাদের এক্সাম্পলটা দিচ্ছেন। আমাদের দেশে স্বচ্ছ ভারত অভিযান হলো ঠিকই, কিন্তু স্বচ্ছ ভারত প্রোগ্রামে যে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে বলে তো আমার মনে হয় না। মানে চতুর্দিকে যথেষ্ট লোকে নোংরা ফেলছে, হ্যান ত্যান, এবং
সেটা একদম পুরোপুরি ফেলিয়ার, মানে পুরোটা না হলে অনেকটাই ফেলিয়ার হয়নি না। হ্যাঁ, একটা জিনিস ঠিকই যে মানে ধরো ওভার দ্য ইয়ার্স, ওভার দ্য লাস্ট 30-40 বছর, প্রায় 45 বছর হতে চললো আমি দেশ ছাড়া, মানে কলকাতা যা ছিলেন এবং কলকাতা যা হইয়াছেন, মানে পুট অ্যাসাইড কলকাতা যা হইবেন, তার মধ্যে বেশ অনেকখানি একটা প্রোগ্রেশন হয়েছে ঠিকই। কাজেই ওটা কিছু হয়নি, মানে সেটা স্বচ্ছ ভারত বলেই না, তার আগে থেকেই হতে শুরু করেছে, কিন্তু হয়েছে ঠিকই অনেকখানি। অনেকটা তোমার স্বাচ্ছন্দ্যের সঙ্গেও হয়, হ্যাঁ, মানে poverty is a great friend of corruption. এক্স্যাক্টলি। মানে not because the poor are corrupt, but the corrupt are more able to exploit the poor. এই প্রসঙ্গে গৌতম দা একটা জিনিস বলি, যেটা যেটা মানে আলোচনায় ওঠাই উচিত, আরো আগে উঠতে পারতো। তো আপনি এই যে পোর এবং করাপশন, যেটা আমাদের মতো দেশে যেটা খুব ইম্পর্টেন্ট, কারণ এক্সিস্টেন্স অফ ইনফর্মাল ইউনিটস, ইনফর্মাল সেক্টর, যেটা ছোট ছোট দোকান, এই ছোট ছোট দোকানগুলো ইলিগাল তো বলা যাবে না, ইলিগাল বিবেকটাও ভালো জানে, আমরা যে শব্দটা ব্যবহার করি অনেক সময় এক্সট্রা লিগাল, কারণ ইলিগাল মানে আমি কাউকে যেটা বললেন ছুরি মেরে খুন করে দিলাম, সেটা ক্রাইম। কিন্তু আমি যদি দোকানে বসে একটা ঘুগনির দোকান চালাই ফুটপাতের পাশে, সেটাকে ইলিগাল কিংবা আমি ক্রাইমও করছি না, বিরাট ইলিগালও কিছু করছি না, আমি হয়তো একটু লোকজনের যাতায়াতের অসুবিধা করছি, কিন্তু তাতে করে 4টে মানুষের সংসার চলছে। তো এইরকম বিভিন্ন ইনফর্মাল ইউনিটস রয়েছে। যেহেতু ইনফর্মাল, আমি আসলে যেটা বুঝতে চাইছি, সরকারও জানে এটা ইনফর্মাল, ইনফর্মাল লোকটিও জানে ইনফর্মাল, এই মিউচুয়ালি বেনিফিশিয়াল একটা অ্যারেঞ্জমেন্টে যখন যায়, তার মানে এই গরিব কিংবা ছোট ছোট ইউনিটগুলো তো কিছু ছোট ছোট পরিমাণ পয়সা দেয়, সেটা আমি বলছি না সরকারের কাছেই যায়, কিন্তু কোনো না কোনো ফর্মে এই সার্কেলটার মধ্যে ঘোরাঘুরি করে, কিন্তু সেটা ইকোনমিক অ্যাক্টিভিটিসটাকে চালিয়ে রাখছে। মানে এইটুকু, মানে যেটা একবার বিবেকদা বলছিল যে অপটিমাল লেভেল অফ করাপশনটা অ্যাকসেপ্ট করে নেওয়া ভালো আমাদের মতো রিলেটিভলি পুয়ার দেশে, একটু যেটা আমরা বিরাট বড় লোকের দেশ যেহেতু নই, কারণ ওই লোকগুলি না খেতে পেয়ে মরে যাক, এটা তো আমরা অ্যাফোর্ড করতে পারবো না। করাপশনটা কোত্থেকে হলো এখানে? ওই যে আমি টাকাটা দিচ্ছি, আমার তো আমি আমি একটা টাকাটা ঘুগনির দিচ্ছি, দোকান প্রপার্টি চালাচ্ছি, রাইট না, কিন্তু কারণ অন্য ইনফর্মাল প্রপার্টি রাইট, মানে তার কারণ, হ্যাঁ, মানে ধরুন আমি একটা জায়গায় বসছি, সেখানে বসার আমার রাইট নেই, হ্যাঁ, আর সেই জন্য আমি কাউকে একটা টাকা দিচ্ছি, তাহলে রাইট দিয়ে দাও, রাইট দিয়ে দাও, রাইট দিয়ে দাও, অথবা তাহলে বসার জায়গা করে দাও। এশিয়ান কান্ট্রিজ কিছু কিছু জায়গায় বোধহয় এটা করেছে ওরা, যে ছোট ছোট মিউনিসিপ্যাল ট্যাক্স খুব অল্প অ্যামাউন্টের দিয়ে বোধহয় ওই ওই রাইটটাকে অ্যালট করার চেষ্টা করেছে বোধহয়, সেটা বোধহয় একটা সেমি লিগ্যালাইজিং দ্য হোল থিং, সেটা বোধহয় বেটার আমার মনে হয়। আপনি কি বলেন? তোমার ট্যাক্স দিয়ে তোমার জায়গাটাকে সিকিউর করতে হবে, সেটা না করে তুমি যদি বলো যে you have to prove that you are providing a service, if you prove that you are providing a service, তাহলে you are allocated a space rather than paying a tax. তাতে ক্ষতি কি? মানে সে লোকটা যে ওখানে ঘুগনি বিক্রি করছে, তাতে তারও লাভ হচ্ছে, যে যারা ঘুগনি খাচ্ছে তাদেরও সুবিধা হচ্ছে, তাই তো? তারা তো মানে চাপে পড়ে ঘুগনি খাচ্ছে না, বা তারাও ভাবছে না যে এই লোকটার বাড়িতে 3টে বাচ্চা রয়েছে, আমি একটু ঘুগনি খাই, হ্যাঁ, তার দেখে মনে হচ্ছে যে ঘুগনিটা তো বেশ, একটু ঘুগনি খাই। তাহলে if it is producing mutual value, না, কিন্তু প্রশ্নটা হচ্ছে মিউচুয়াল ভ্যালুটা যখন মিউচুয়াল ভ্যালুটা প্রডিউসড হচ্ছে, তখন অন্য কারোর ক্ষতি হচ্ছে কিনা, মানে ধরা যাক মিউচুয়াল ভ্যালু প্রডিউস করার জন্য আমি রাস্তার মাঝখানে বসে পড়লাম, যেটা ফুটপাতের এনক্রোচমেন্ট নিয়ে প্রচুর কথাবার্তা হয়, সেইখানে বসে পড়লাম, গাড়ি যাওয়ার অসুবিধা হচ্ছে, লোকেরও চলার অসুবিধা হচ্ছে, সেইখানে এইটা আমি কতদূর মেনে নেব, সেটা হচ্ছে প্রশ্ন, রাইট? এবং সেটা আমি কতটা চলতে দেবো, মানে সেখানেও আমার ধারণা, আমি জানি না, মানে এর পরিষ্কার উত্তর আমার কাছে নেই, মানে সেটা হতে গৌতম বলতে পারে। কস্ট বেনিফিট অ্যানালিসিস করে either that person sitting there is producing net value,
or is producing net negative value or zero. একটা ক্ষেত্রে তার ওখানে থাকা উচিত, আর একটা ক্ষেত্রে তার ওখানে থাকা উচিত নয়, তাই না? হ্যাঁ, মানে যেটা বিশ্বজিৎ, আমার যেটা মনে হচ্ছে গৌতম এটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে মানে যেখানে আমি পজিটিভ ভ্যালু প্রডিউস করছি সেখানে আমি একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করে তাদেরকে ওখানে বসতে দেবো, মানে ইনফর্মাল সেক্টরটাকে সামাও একটা ফর্ম্যাট করবো। আদারওয়াইজ ফুটপাতে বসার দরুন অন্য লোকের যা অসুবিধা হচ্ছে সেই অসুবিধার নেট নেগেটিভ যদি হয় তাহলে লোকটা সেখানে বসা উচিত নয়। এবং সেখানে যে ঘুষ নিয়ে লোকটাকে সেখানে বসতে দিচ্ছে ওটা তো ওই করাপশন উইথ থেফটের ক্যাটেগরিতে চলে গেল। এইটার আসলে এটা খুব এটার লিঙ্কেজ এফেক্টটা খুব ব্রড, সে কারণে মানে এটা আসলে যারা কালেক্ট করে এই এক্সটরশন ফিজটা তারা আবার কোথাও কানেক্টেড, তাদের একটা প্যাট্রোনেজ থাকে কিছু। তবে এটা আপনি যেটা বলেছেন সেটা আমি একমত। আমি কিছু কাজ দেখেছি বোধহয় এই ধরনের, যে মালয়েশিয়া, শ্রীলঙ্কাতে কিছু কিছু মনে করুন যে 6টা থেকে 9টা অবধি যে ভেজিটেবলস ভেন্ডাররা একটা ট্রলি নিয়ে এসে বসবে, তাদের একটা সার্টেন পার্সেন্টেজ মিউনিসিপ্যাল ট্যাক্স দিয়ে চলে যাবে, মানে তাদের ব্যবসাটাও হলো, অসুবিধাও হলো না, অন্তত কিছু একটা সুবিধা হলো, ইকোনমিক অ্যাক্টিভিটিস চললো, সেটা এক বেটার সলিউশন। আপনি আমার মনে হয়েছে মানে ভালোই। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা আমার মনে হয়েছে, পানিশমেন্টের কথা যখন হচ্ছিল তখনই আমার মাথায় এসেছিল, কৌশিক বসু একটা পেপার লিখেছিলেন বেশ কিছু বছর আগে, হু শুড বি পানিশ, ব্রাইব গিভার্স না ব্রাইব টেকার্স? ওটা নিয়ে তো ভীষণ হয়েছে। এইটা জন রেজ আবার তার একটা রেসপন্ড করেছিলেন বোধহয় টাইমস, বোধহয় ফিনান্সিয়াল টাইমসে বেরিয়েছিল। আচ্ছা, এইটাকে কিভাবে, আমি এই প্রশ্নটা না আমি একটু সুবিধে নিয়ে আমি দুজনকেই করতে চাই, বিবেক দাকেও করতে চাই, গৌতম দাকেও করতে চাই, যে হু শুড বি পানিশ, গিভার্স না টেকার্স? আচ্ছা, প্রথমে গৌতম দাই বলুন। গৌতম দাই প্রথমে বলুন। আমাকে কেন প্রথমে? বিবেকানন্দ বলুন। আচ্ছা, না আমি কিছু বলবো না, আমার যেটা হঠাৎ করে মনে হলো সেটা হচ্ছে যে এই স্কুল টিচারদের নিয়ে এখন যে এই করাপশন নিয়ে প্রচুর কথাবার্তা চলছে পশ্চিমবঙ্গে, তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি মামলাগুলো লড়ছেন আইনজীবী, তিনি একটা মজার সলিউশন দিয়েছেন। মানে তিনি বলেছেন যে যারা এই চাকরির জন্য যারা ইলিগাল মানে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের তো চাকরি থাকবে না, মানে কারণ এটা ইলিগাল যদি প্রুভড হয়। তাহলে আমি যেটা করতে পারি, মানে ওরা যে ঘুষ দিয়েছেন এটা অপরাধ নয়, মানে ইনফ্যাক্ট তারা প্রতারিত হয়েছেন। তো যাদের শাস্তি পাওয়া উচিত যারা ঘুষ নিয়েছেন, কারণ সেটা হচ্ছে অপরাধ। তো আমি তাদের হয়ে মামলা লড়বো, হ্যাঁ আমি তাদের হয়ে মামলা লড়বো যাতে ওনারা টাকাটা, ওরা যে প্রতারিত হয়েছেন সেই টাকাটা যাতে ওনারা ফেরত পান। এটা কিছুটা সিমিলার সিচুয়েশন, কারণ ব্রাইব গিভার আছে, যিনি ব্রাইব গিভার তার এলিজিবিলিটি নেই, তিনি টাকা দিয়ে চাকরি পেয়েছেন, সেটাও তো একটা সমান অন্যায়, রাইট? আর যিনি টাকা নিয়েছেন তিনি তো চাকরি দিয়ে তিনি তো অন্যায় করেছেন। তো এবার বলা হচ্ছে যে ব্রাইব গিভিংটা ইজ নট, ওটা অ্যাকচুয়ালি প্রতারিত হয়েছে। তো তাই জন্য তাদের তো পানিশমেন্ট মানে হেল্প করবো। হ্যাঁ, সেখানে করা যায় না যে ধরো আমি জানি যে একটা সার্ভিস আমার পাওনা, আবার অমুক আমি একটা বাড়ির প্ল্যান তৈরি করেছি, আমি একটা তোমার আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ারকে দিয়ে আমি একটা বাড়ির প্ল্যান তৈরি করেছি, এখন প্ল্যানটাকে আমার মঞ্জুর করাতে হবে, করে স্যাংশন করিয়ে আমি সেখানে বাড়ি বানাবো। আর সে লোকগুলো আমাকে প্রচন্ড ঘোরাচ্ছে, বলছে না আপনি আজকে আসুন, কালকে আসুন, ওখানে ওই দাগটা নীল হবে না, ওটা হলুদ হবে, অমুক তমুক করছে। তারপরে শেষে আমি বললাম ঠিক আছে বাবা, ঝেড়ে কাশো, বলো কত লাগবে। আচ্ছা, বলে এই কথাটা 1 মাস আগে বললে তো আপনার 1 মাস আগে বাড়ি শুরু হয়ে যেত, আপনি 5,000 টাকা দিয়েছেন। ঠিক আছে, 5,000 টাকা দিলাম, দিয়ে আমার যে প্ল্যানটা স্যাংশন হবার কথা ছিল, যেটা আমি লেজিটিমেটলি আমি নিয়ে গেছিলাম, সেটা করাতে আমার 5,000 টাকা দিতে লাগলো। কেন? কারণ এই লোকগুলো ঘুষখোর। ঠিক আছে, এখানে বিকজ আই এম পেইং ফর আ সার্ভিস which I should have received anyway, simply because somebody else is corrupt, সেখানে আমাকে কেন সাজা দেওয়া হবে? আমাকে সাজা কে? যে সরকার আমাকে সার্ভিসটা ডেলিভার করতে পারেনি, আমাকে পয়সা দিতে হচ্ছে, আমাকে ক্ষতিপূরণ দেওয়া উচিত।
আমাকে ওই 5,000 টাকা ফেরত দিয়ে আরো 10,000 টাকা দেওয়া উচিত আমার 1 মাস সময় যে নষ্ট হয়েছে তার জন্য। তার মানে টেকার কিন্তু শুড বি পানিশ, হ্যাঁ, and the bribe taker should be punished. রাইট? The bribe taker should be punished anyway, হ্যাঁ। কিন্তু on the other hand, ধরো আমি একটা ভুল প্ল্যান করিয়েছি, আমি জানি যে এই প্ল্যানটা স্যাংশন হওয়া উচিত না, আমি ইনফেরিয়ার করে, আমি কম ভিত করে আমি এমন একটা বিল্ডিং বানাচ্ছি যেটা হয়তো ভবিষ্যতে পড়ে যেতে পারে, এবং আমি ওটা বেচে দেবো, আমি মরবো না, হ্যাঁ, সেটাকে আমি ঘুষ দিয়ে পাস করালাম। তখন বিকজ আই obtained a service which I knew that I should not have obtained, that I was not due, সেখানে তো the bribe giver should also be punished. In other words, if I paid for a legitimate service which I should get, then why should I be punished? This is a failure of the system. But if I got a service that I was not eligible for, and I paid for it knowing that I was not eligible for it, that is me taking advantage of the failure in the system. And then I should be punished. কোনো ইউনিফর্ম মেকানিজম থাকবে না। কৌশিক বসুর আর্গুমেন্টটা বোধহয় একটু অন্যরকম ছিল, ব্রাইব গিভারদের পানিশ করা ছিল, কিন্তু কৌশিক বসু যেটা বলেছিলেন সেটা কিছুটা এরকম, হ্যাঁ, ব্রাইব গিভাররা হুইসেল ব্লোয়ারের কাজ করতে পারে, তারা ইনফরমেশন রিভিল করবে, তাদের ইনসেন্টিভ দেওয়া আছে ইনফরমেশন রিভিল করার জন্য। রিসেন্টলি আমরা একটা জিনিস করার চেষ্টা করছি, মানে ব্রাইব টেকার যদি আমি হই এবং আমার একটা ধরা পড়ার চান্স রয়েছে, আমি গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে আমি আমার একটা এক্সপেক্টেড কস্ট রয়েছে তার, তো যত পানিশমেন্টের মানে আমার এক্সপেক্টেড যে কস্ট কিংবা এক্সপেক্টেড ইনকাম ফ্রম ব্রাইব টেকিং আমি ক্যালকুলেট করছি। এবার আমাকে যদি পানিশ করার প্রবাবিলিটি বাড়ে, আমার ওই এক্সপেক্টেড ইনকামটা কমে যাবে নর্মালি, তাহলে এক্সপেক্টেড ইনকামটা যদি বাড়াতে হয়, তার মানে দেখা যাবে হয়তো আমাকে পানিশ করার যে মুহূর্তে ডিক্লারেশন হবে আমি ব্রাইবের পরিমাণটাই বাড়িয়ে দিচ্ছি, জানি আমি ধরা তো পড়বো, আজ না হয় কাল, কাল না হয় পরশু, তাহলে অ্যাভারেজটা যেন আমার অ্যাভারেজ আউট করে যায়, যে কারণে আমি যখন সুযোগ পাবো আমি বেশি বেশি ঘুষ নিতে শুরু করলাম। সেটা তো বিশ্বজিৎ সবসময় ট্রু, মানে ব্রাইবের অ্যামাউন্টটা তো পানিশমেন্ট প্রবাবিলিটি, পানিশমেন্ট রেট সবগুলোর উপর ডিপেন্ড করে, ব্রাইব তো এন্ডোজেনাস না, হ্যাঁ সবসময় ট্রু। তো আমাদের প্রায় আলোচনা, কিন্তু বিশ্বজিৎ যেটা বলার, অতিথি আর এলেন না, হ্যাঁ ওনার যেটা আমাকে জানিয়েছেন, উনি এখন কলকাতায় নেই এবং যেখানে আছেন সেখানে পাওয়ার কাট, এবং পাওয়ার কাট একটু রিমোট এরিয়াতে গেছেন, পাওয়ার কাট বলে উনি জয়েন করতে পারলেন না। তো আমরা পরে কোথাও কখনো আলোচনায় দেখবো। হ্যাঁ বিবেকদা কি একটা বলছেন? বিশ্বজিৎ আর একটা এই কনটেক্সটে এটা বলে নিই, মানে ব্রাইব যখন এন্ডোজেনাস তখন কিন্তু এই যে পানিশমেন্ট, হায়ার পানিশমেন্ট এবং হায়ার প্রবাবিলিটি অফ গেটিং ডিটেক্টেড, এর জন্য যে ব্রাইব বাড়ছে সেটাও কিন্তু একটা ডিটারেন্টের কাজ করে করাপশনের। মানে আমি জানি যে আমাকে বেশি ব্রাইব দিতে হবে, তাই জন্য আমি ব্রাইবারিতে পার্টিসিপেট করি না, সেটাও কিন্তু একটা ডিটারেন্টের কাজ করে, সেটা করাপশন কমাতে কিন্তু হেল্প করে, সেটাও একটা ব্যাপার। তবে একটা জিনিস আমি শেষে, মোটামুটি আমাদের প্রশ্ন শেষ হয়ে এসছে, আমরা বেশিক্ষণ রাখবো না, কারণ গৌতমদা রয়েছেন অস্ট্রেলিয়াতে, গৌতমদার ওখানে প্রায় এখন 12টা বাজতে চলেছে। হ্যাঁ আমি জাস্ট ছোট একটা দুটো কথা বলে আমরা শেষের দিকে, আমার প্রায় 12টা বাজলো। তবে একটা জিনিস যেটা কোনো একটা প্রশ্নে বোধহয় ওই স্টিগমা, সোশ্যাল স্টিগমার কথাটা এসেছিল, রেপুটেশনের, খুব ইন্টারেস্টিং, যেটা মেডিকেল সার্ভিসে ডাক্তারের ক্ষেত্রে দেখা যায়, ভালো ডাক্তার যারা, তারা প্রথমে সরকারি হসপিটালে কাজ করে রেপুটেশনটাকে জমিয়ে নেন আগে, তারপরে মুনলাইটিং শুরু করেন মানে এবার গিয়ে প্রাইভেট চেম্বার ঠিক পাশে, মানে ওই রেপুটেশনটার উপর ব্যাংক করে এবার উনি আস্তে আস্তে ইমোরাল কাজ। আমি কিন্তু মুনলাইটিং এটা এগেন মানে তো ইকোনমিক্স, তো মুনলাইটিং কথাটা আমি পছন্দ করলাম না। তারা রেপুটেশন তৈরি করলেন, দে পেড দেয়ার ডিউজ টু দ্য সিস্টেম, they worked with the government hospital, তারপরে তারা যখন বোঝা গেল যে লোকে তাদের সার্ভিসের জন্য they are willing to pay much more, তখন they go and start a private practice. না আমি সেটা বলছি না, আমি বলছি গভর্নমেন্ট সার্ভিসে থাকাকালীনই তখন গভর্নমেন্টটাও করছেন, কিন্তু কিছুটা সময় সে তার মধ্যে থেকে
এদিক ওদিক করে পাশে প্র্যাকটিস করছে, আমি দুটো প্যারালালি স্কুল চালাচ্ছি। টিচারদের প্রাইভেট টিউশন করাটাও একই একদম ব্যাপার। স্কুল টিচারের প্রাইভেট টিউশন একই রকম জিনিসটা হয়, মানে মানে তার কি তখন প্রাইভেট প্র্যাকটিস করার কথা নয়? কথা নয়, কথা নয়। মানে প্র্যাকটিসিং নন প্র্যাকটিসিং বোধহয় দুটো ব্যাপার আছে। প্র্যাকটিসিং হ্যাঁ, একটা ডাক্তার তো বোধহয় নন প্র্যাকটিসিং আরে, অ্যালাউন্স পায়। আমি Non-practicing- চিরকাল আমি দেখেছি ডাক্তার, আমি অধিকাংশ ডাক্তার যাদের চিনি স্পেশালিস্ট, অ্যাটলিস্ট স্পেশালিস্ট, জিপিরা তো জিপি, তারা তো তাদের ইয়েতে বসেন, তারা কিন্তু সপ্তাহে কয়েকদিন একটা গভর্নমেন্ট হসপিটালে বসেন, আবার সপ্তাহে কয়েকদিন একটা প্রাইভেট হসপিটালে বা প্রাইভেট চেম্বারে বসেন। হ্যাঁ? মানে আমার নিজেরও, আমি যে সমস্ত ডাক্তারদের দেখাই তারাও তাই, তারা ওই কিছুটা সময় প্রাইভেট হসপিটালে বসে, কিছুটা সময় পাবলিক ইয়েতে বসে। তারা জিজ্ঞেস আইডিয়ালি করে, হয়তো এটা করার কথা নয়, হ্যাঁ আইডিয়ালি এটা করার কথা নয়। না, মানে বিষয় আমাদের দুরকম না। কন্ট্রাক্ট হয় বোধহয় বিশ্বজিৎ। হ্যাঁ, এখন যেটা তুমি যে হচ্ছে কন্ট্রাক্টের কথা বলছো সেটা হ্যাঁ, প্র্যাকটিসিং অ্যালাউন্স থাকে, একটা নন প্র্যাকটিসিং অ্যালাউন্স থাকে। নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নেওয়ার পরে যদি আমি নিই, তাহলে আমার মোটামুটি গভর্নমেন্ট হসপিটালেই আমাকে সার্ভিস দেওয়ার কথা, আমার প্রাইভেট প্র্যাকটিস করার কথা নয়। কিন্তু ইউজুয়ালি যেটা দেখা যায় অনেক ক্ষেত্রে, আমি নন প্র্যাকটিসিং অ্যালাউন্সটাও নিই এবং আমি প্র্যাকটিস করি, যেটা প্রাইভেট টিউশনের ক্ষেত্রেও ইকুয়ালি ট্রু, যেটা বিবেকদা বলছিলেন যে মাস্টারমশাইদের ওটা সার্ভিস কন্ট্রাক্টেই লেখা থাকে যে আমি কখনো প্রাইভেট কোচিং দেব না, টিউশন করব না, কিন্তু তারপরেও সেটা, হ্যাঁ এটা তো থাকেই। সরকারি, হ্যাঁ মাঝে মাঝে এইসব নিয়ে প্রচুর কথাবার্তা হয় এবং আচ্ছা। মানে আমার ধারণা অধ্যাপকদের ক্ষেত্রেও এটা ট্রু। হ্যাঁ এটা ট্রু, এটা তবে এটা একটা ইয়ে বলছি, তুমি যদি মাস্টারমশাইদের, মানে আমি দুটো জিনিস সেপারেট করতে চাই। হ্যাঁ, একজন মাস্টারমশাই তিনি নিজের ক্লাসে কিছু পড়ান না এবং ছাত্রদের বলে দেন, ছাত্রদের মা বাবাকে বলে দেন যদি বিকেলে আমার বাড়িতে পাঠিয়ে দেবেন তাহলে তখন আমি সেখানে পড়াবো, সেটার কথা আমি বলছি না। তুমি আরেকজন মাস্টারমশাইয়ের কথা ধরো, যিনি তার নিজের ক্লাসরুমে যা পড়াবার পড়ান, তারপরে তিনি বিকেলবেলা গিয়ে যেতে, ধরো একেবারে মানে বাই দ্য বুক তিনি নিজের স্কুলের ছাত্রদের পড়ান না। যেরকম আমাদের এখানে একটা নিয়ম আছে যে আমাদের যারা যারা টিউটার, যারা যারা টিএ করে, টিউটারিং করে, তারা প্রাইভেট টিউটারিংও করতে পারে, কিন্তু তারা যে ক্লাসগুলোতে টিউটারিং করে ইউনিভার্সিটি, সেটা বাদ দিয়ে সেই ক্লাসের ছাত্রদের তারা প্রাইভেট টিউটারিং করতে পারবে না। কারণ কি? কারণ তুমি প্রথমত তুমি জানো সেই ক্লাসের কিছু অনেক ডিটেল তুমি জানতে পারো, কি পরীক্ষায় আসছে তা জানতে পারো, এবং তুমি ছাত্রদের তাহলে তুমি বলতে পারো যে না আমি তোমাদের টিউটোরিয়ালে পড়াবো না, তোমরা আমাকে প্রাইভেট টিউশনের পয়সা দাও তারপরে পড়াবো। কিন্তু গৌতম দা, এটা কতটা মনিটর করা সম্ভব? মানে ধরুন আমি প্রাইভেট টিউশন পড়াই, আমি কাকে পড়াই, কে তার ইনফরমেশন তো খুব মুশকিল পাওয়া। আমি বলছি জাস্ট ফর আর্গুমেন্ট সেক, তুমি এই সেকেন্ড টাইপ অফ টিচারদের নাও, যারা নিজে স্কুলের ছাত্রদের পড়াবেন তারপরে বাড়িতে পড়াবেন, তিনি বলে দেবেন যে আমার স্কুলের ছাত্র হলে আমি নেব না, তোমরা তো আমার কাছে ক্লাসেই পড়তে পারো, তোমাদের যা প্রশ্ন থাকবে আমাকে ক্লাসেই জিজ্ঞেস করবে। হ্যাঁ, খুব শক্ত, মানে মাস্টার মশাই আর কি, পুরোনো আমলের মাস্টার মশাই। এখন তাকে তুমি যদি বলো যে না আপনি বাইরে পড়াতে পারবেন না, তাহলে উনি বাইরে পড়িয়ে যে ইনকামটা করতেন সেটুকু তাকে মাইনেতে দিয়ে দাও, আমার কোনো আপত্তি, তাই না? মানে আপনি মাস্টারি করবেন, অতএব আপনার ছেলেমেয়েরা খেতেও পাবে না, পড়তেও পাবে না, হ্যাঁ, এইভাবে আপনি আপনার মাহাত্ম্য দেখান, এটা আমি মানতে গৌতম দা এই জিনিসগুলো কখন আসে জানেন তো? যখন এই পে স্কেল রিভিশন হয় তখন এই সমস্ত গুলো খুব আবার উঠে আসে আর কি, যে এই তো মাস্টারমশাইরা বেশি মাইনে পাচ্ছেন সুতরাং কেন তারা প্রাইভেট টিউশন করবেন। হ্যাঁ, এইরকম আর কি। ডাক্তারদের ক্ষেত্রে আমার ধারণা একই ঘটনা। হ্যাঁ, তো তখন এই জিনিসগুলো আসে, তারপর আবার আপনি এটা বললেন গা সাওয়া হয়ে যায়, আবার এগুলো লোকে ভুলে যেতে থাকে, তারপর আবার যখন মাইনে বাইরে আবার এগুলো উঠে আসে, এরকম হয় আর কি। কিন্তু অ্যাজ লং এজ যেখানে তোমার দুর্নীতিটা বন্ধ করা দরকার সেটা হচ্ছে যে ও মাস্টারমশাই ক্লাসে যান না, কারণ ওর ছাত্ররা তো সবাই বিকেলে তার বাড়িতে আসবে এবং সেখানে পয়সা দিয়ে পড়বে,
এটা দুর্নীতি, এটা দুর্নীতি। এটা দুর্নীতি। না, কিন্তু ভালো পড়িয়ে কোচিং এ প্রশ্ন বলে দেয়া সেটাও দুর্নীতি। না প্রশ্নটা তোমাকে জানতে হবে। না সেটা সেই কারণে ওইটা গৌতম দা যেটা বললেন যে আমি যেখানে পড়াই আমি সেখানকার ছাত্রছাত্রীকে সেটা তো কোচিং তুমি দিই। মনিটর করতে পারবে না বিশ্বজিৎ, কি করে মনিটর করবে? আমি বাড়িতে পড়াই, আমি কাকে পড়াই, কে তার খবর রাখবে? আর যারা এখানে একটা প্যারেটো ইমপ্রুভিং কন্ট্রাক্টের মতো ব্যাপার, যারা পড়ে তারাও গিয়ে বলবে না যে ওর কাছে পড়ি। হ্যাঁ, সেই জন্যই আমি বলছি যে এটা মানে ফর আর্গুমেন্টস সেক let us figure out where the corruption is. Yes. The corruption is not in the person teaching privately. The corruption is in giving away, ওই যে তুমি প্রশ্নটা বলে দেবো যে তোদের কালকে যে পরীক্ষাটা আসবে সেখানে ওই প্রশ্নটা দেখার দরকার নেই, এই উত্তরটা মুখস্থ করে লিখে দিস। প্রশ্নটা পড়লে হয়তো বুঝতে পারবি না, শক্ত করে লেখা আছে, কিন্তু উত্তরটা এই। তো করাপশনের যে কোনো ব্যাপারেই আমরা যেমন ভাবে দেখি না কেন, একটা বটম লাইন যেটা কিছু একটা মরাল অ্যাসপেক্টটাকে যতক্ষণ পর্যন্ত আমরা ডিল না করতে পারছি, কারণ পুরোপুরি মেকানিজম দিয়ে বোধহয় এটাকে হ্যান্ডেল করা মানে ফুল প্রুফ করাটা খুব মুশকিল। যেটা ওই যে বারবার করে আলোচনায় উঠে আসছিল, গা সওয়া হচ্ছে মানে নৈতিকভাবে আমরা কেমন দেখছি। তো আমাদের কিন্তু অনেকটাই রাত হয়েছে বিবেক দা এবং গৌতম দা, আমাদের মনে হয় এবং আমার খুব ধারণা যে তোমার শ্রোতারা সবাই চলে গেছে। না এটা কিন্তু নয়, এটা আমি কারণ প্রায় 40 মিনিট আগে শেষ প্রশ্ন এসছে। আচ্ছা 5টা মান কাজেই মানে আমরা কি জানতে পারি যে কতজন এখনো আছে লাইনে? এইটা আমার কাছে তো শো করছে না, তবে যেটা হয় গৌতম না আমাদের এটা যেহেতু আমাদের অনলাইন থেকে যায় আমাদের ওয়েব পেজটাতে, অনেকে পরেও প্রথম অনেকে দিকে হ্যাঁ এটা পরে অনেকে তার সময় এখন হয়তো 1 ঘন্টা দেখে বেরিয়ে গেছে, পরে বাকিটা আবার ওখান থেকে চালিয়ে দেখে নেবে। সে হয়তো মানে লাইভ শুনছে না, কিন্তু ডিলেড টেলিকাস্ট যখন হবে সেটা দেখে। তুমি তো সেট করে রাখতে পারো যে এই পরীক্ষায় কিন্তু এর উপরে প্রশ্ন আসবে, তাহলে আরোই লোকে দেখতে পাবে। আমরা তো মোটামুটি প্রায় শেষের দিকে এসেছি নাকি বিবেক দা, কি বলছেন? হ্যাঁ হ্যাঁ আমাদের 1 ঘন্টা 40 মিনিট তো শেষের দিকে যদি এসে না থাকি তাহলে আমরা দৌড়ে পৌঁছে যাই শেষের দিকে। তো না সেটা মানে অত্যন্ত মানে আলোচনাটা এমন দিকে যাচ্ছিল, আমাদের সময় থাকলে আরো খানিকক্ষণ করা যেত, কিন্তু সম্ভব নয় এই মুহূর্তে। পরে নিশ্চয়ই আমরা কখনো অন্য এপিসোড নিয়ে গৌতম দার সঙ্গে আবার আলোচনা করব, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তো অর্থ বিশ্লেষণের তরফ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা সবই জানাই। আজকে আপনার ওখান থেকে প্রায় রাত 12টা অবধি জেগে আমাদের এই অর্থ বিশ্লেষণের আড্ডা দিলেন, আমরা আপনার সঙ্গে আড্ডা দিতে পারলাম। বিবেকানন্দ দাও রয়েছে ইন্ডিয়ার অন্য একটা প্রান্তে, আমি অন্য একটা প্রান্তে। ইন্টারনেট কত সুবিধে করেছে পদে পদে টের পাই। সমস্যা একটাই, টাইম জোনের ডিফারেন্সটা, ওটাকেও কিছু একটা করে ফেলবো আমরা ভবিষ্যতে, দেখা যাক কিভাবে করা যায়। তো আমরা আগে মোটামুটি ফর্মালি শেষ করে দিই এটাকে, তারপরে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমি বিশ্বজিতের মতন ফর্মাল হতে পারছি না, আমি আসলে ফর্মাল হওয়াটা বেশ শক্ত আমার পক্ষে। তবে হ্যাঁ না আমরা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রত্যেককে চাইছি আপনারা এই উৎসবের মরশুমে ভালো থাকুন, সবার সঙ্গে থাকুন। এই দুর্নীতি নিয়ে তর্ক চলতেই থাকবে, তবে দেখবেন ছোট ছোট দুর্নীতি খারাপ নয়, ওই জন্য চোখ টেরা করে পাশের বাড়ির যে মানুষটি 50 টাকা ঘুষ দিয়েছে তার দিকে তাকাবেন না, তিনিও মানুষ, আমরাও মানুষ, সবাই মিলেই থাকবো। তবে বড় বড় চোর টোর যদি হয় তাদের ব্যাপারে খোঁজ করুন, সবাইকে জানিয়ে দিন এ বিরাট চোর, এর চুরি করার দরকার ছিল না, তার থেকে একটু সাবধানে থাকুন, তাতে সমাজ সাবধানে থাকবে, আপনারাও থাকবেন, আমরাও থাকবো। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি, শুভরাত্রি। নমস্কার।